আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের আইসিটির আজকে চ্যাপ্টার 4 এর লেকচার 1-এ। তো আজকে আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করব এবং আমাদের চ্যাপ্টার 4-এ টোটাল 3টা লেকচার আছে। তো 3টা লেকচার ইনশাআল্লাহ আমাদের চ্যাপ্টার 4-এ যেই টপিকগুলো আমাদের দরকার, নট নেসেসারিলি আমাদের এইচটিএমএল এর বস হয়ে যেতে হবে, বাট আমাদের জন্য যতটুকু দরকার ওই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব, কি আসে কি না আসে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা প্রচুর এমসিকিউ সলভ করবো যেগুলো বিগত বছরগুলোতে এসেছে। তো চলো আমরা স্টার্ট করি। তো চ্যাপ্টার 4-এ তোমরা যদি দেখো যে আমাদের কি কি টপিক আছে, ফার্স্টেই দেখো যে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। হ্যাঁ, এটা একদম ইন্ট্রোডাক্টরি, একদম শুরুর একটা টপিক। তারপর দেখো এইচটিএমএল অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্ট, মানে লিস্টের টপিকটা। হ্যাঁ, লিস্ট থেকে অনেক কোয়েশ্চেন আসে। দেন হাইপারলিংক ইমেজ টেবিল, টেবিল থেকে অনেক কোয়েশ্চেন আসে। এবং লাস্ট হচ্ছে ওয়েব ডিজাইন ও পাবলিশিং, এই টপিকটা থেকেও প্রচুর কোয়েশ্চেন আসে। তো মেইনলি আর কি দেখবা তোমরা যে আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এই যে ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল, মানে একদম ইন্ট্রোডাক্টরি যে টপিকটা, সেখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। আর একদম লাস্টের টপিকটা থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। মাঝখানে টেকনিক্যাল কোয়েশ্চেন গুলা কম আসে, যে এইটা কোন ট্যাগ, ওইটা কোন ট্যাগ, হ্যাঁ এটা কিভাবে আসে, ওইটা কিভাবে আসে। তো এই টপিকটা থেকে কেন যেন কোয়েশ্চেন কম আসে, মানে অ্যাডমিশন টেস্টের কথা যদি বলি। তো তারপরে আমরা ইনশাআল্লাহ মানে ডিটেলসে দেখার চেষ্টা করব। আর পুরো ক্লাসে তো তোমরা আমাদের সাথে থাকবে, ঠিক আছে? তো চল আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা একদম প্রথম টপিকটা নিয়ে স্টার্ট করব, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। ঠিক আছে? তো আমি যদি একটু স্টার্ট করি এই স্লাইডেই, যে ওয়েব মানে কি। হ্যাঁ, ওয়েব মানে তো আসলে মাকড়সার জাল, তাই না? তো আমরা যখন ওয়েব বলি আমরা আসলে বুঝাই হচ্ছে ইন্টারনেটকে, তাই না? ইন্টারনেটকে, কারণ ইন্টারনেটও আসলে একটা মাকড়সার জালের মতো, তাই না? যে এই কম্পিউটার পৃথিবীর যত কম্পিউটার আছে, যত মোবাইল আছে, সবাই সামহাও ইন্টারনেটের মাধ্যমে সামহাও তারা আসলে কানেক্টেড, তাই না? সবাই আসলে কানেক্টেড। তো এই কনসেপ্টটা, এই কারণে এটাকে আমরা মাকড়সার জালের সাথে তুলনা করতে পারি নাকি। তো এটাই হচ্ছে আসলে মানে ইন্টারনেট, রাইট? কাইন্ড অফ আ মাকড়সার জাল, বা আমরা এটাকে এই কারণে ওয়েব বলি, রাইট? আচ্ছা। তো এই কনসেপ্টটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই না? আমরা হয়তো বলি WWW, এবং এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই কনসেপ্টটা সর্বপ্রথম নিয়ে আসেন হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি। শুরুটা হয়েছিল আসলে একটা আমেরিকান মিলিটারির একটা প্রজেক্ট থেকে, আমেরিকান মিলিটারির একটা প্রজেক্ট যেটার নাম হচ্ছে আরপা। হ্যাঁ, আরপা, আরপা নেট। তো আমেরিকান মিলিটারির একটা প্রজেক্ট ছিল আরপা, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি অর সামথিং। হ্যাঁ। সো আমেরিকান মিলিটারির একটা নেটওয়ার্ক ছিল আরপানেট, আমেরিকান মিলিটারির একটা নেটওয়ার্ক ছিল আরপানেট। আরপানেট হচ্ছে বেসিক্যালি ওরা নাম দিছিল আরপানেট, মানে সেটা হচ্ছে তারা অনেকগুলা মিলিটারি বেস, হ্যাঁ, আমেরিকার বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় অনেকগুলা মিলিটারি বেস ছিল, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় মিলিটারি বেস ছিল। বাট যাই হোক, আরপানেটে শুট হয়েছিল যে আমেরিকার এই মাথায় একটা মিলিটারি বেস, যেমন বাংলাদেশে আছে না, যে যশোরে আমাদের একটা বিমান ঘাঁটি আছে, এরকম চিটাগাঙে, হ্যাঁ, তো এরকম বিভিন্ন জায়গায় আছে না পুরো দেশ জুড়ে। তো আমেরিকার বিভিন্ন জায়গায় এরকম তাদের মিলিটারি বেস ছিল। এই বেসগুলোর মধ্যে কমিউনিকেশন মেনটেন করার জন্য তারা হচ্ছে একটা নেটওয়ার্ক ডেভেলপ করছিল। ওই নেটওয়ার্কটার নাম তারা দিছিল আরপানেট। হ্যাঁ, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সির, হ্যাঁ, রাইট, এরকম কিছু। তো এই আরপানেটের কনসেপ্টটা ছিল এরকম যে মিলিটারি মিলিটারি লেভেলে আসলে যে জিনিসগুলো কমিউনিকেট করার দরকার, যে কোথায় কতটুকু জিনিস জমা আছে, বা একটা কমান্ড হচ্ছে সিকিউরলি আদান প্রদান করা, হ্যাঁ, বা একটা ফাইল বা একটা কনফিগারেশন, হ্যাঁ, হোয়াট এভার, সেগুলো তো খুবই টপ, মানে টপ সিকিউর, রাইট, টপ টপ সিকিউর, হ্যাঁ, কনফিডেন্সিয়াল, রাইট। তো এই জিনিসগুলো আদান প্রদান করার জন্য আগে দেখা যেত যে ম্যানুয়ালি একটা পেন ড্রাইভে করে বা সামহাও হার্ড ডিস্কে করে মানুষ নিয়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই না? আদারওয়াইজ তো আসলে সিকিউর ছিল না। তো তারা নিজের একটা নেটওয়ার্ক ডেভেলপ করছিল, আরপানেট। তো এই আরপানেটটার কনসেপ্টটা ভবিষ্যতে মানুষ দেখলো যে মানুষের মানে রিয়েল লাইফে আসলে পুরো বিশ্বের মধ্যে যদি এরকম একটা নেটওয়ার্ক থাকতো, সবাই কানেক্টেড থাকতো, দ্যাট উড বি গ্রেট। সো এই মানে ইনিশিয়েটিভটা নিছিলেন হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি প্রথমে ইনিশিয়েটিভটা নিছিলেন, এবং তিনি একটা মানে ইন্টারনেটের যে কনসেপ্ট, আরপানেটের কনসেপ্টটা, এটাকে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে তিনি আর কি জিনিসটাকে ডেভেলপ করেন। হ্যাঁ। তো মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে জিনিসটার নাম। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে জিনিসটার নাম, বা জিনিসটার যেই মানে কনসেপ্ট সেটা। আর ইন্টারনেট হচ্ছে জিনিসটার প্রসেস, রাইট, জিনিসটার প্রসেস, যে এটাকে আমরা বলতেছি ইন্টার নেটওয়ার্ক। এটাকে সংক্ষেপ করলে পাচ্ছি ইন্টারনেট। ওকে। ইন্টার, ইন্ট্রা, এগুলা তো তোমরা পড়ছো তাই না শারীরিক শিক্ষায়, যে ইন্ট্রা মানে ভিতরে, ইন্টার মানে ইয়েস। আমি যদি বলি ইন্টার নেটওয়ার্ক মানে অনেকগুলো কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক, রাইট। আমি যদি বলি ইন্ট্রা নেটওয়ার্ক, তার মানে একটা কম্পিউটারের নিজের ভিতরে নিজের বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে যে নেটওয়ার্ক, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই ইন্টারনেটের যাত্রা শুরু, এবং এই ইন্টারনেটে আসলে মানুষ প্রথমে যেই জিনিসটা আদান প্রদান করতো সেটা ছিল এইচটিএমএল। হ্যাঁ, মানুষ ইন্টারনেটে আদান প্রদান করবে, রাইট। আমরা হয়তো পড়েছি চ্যাপ্টার 1-এ
যে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, তাই না, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে এখানে তথ্য আছে এবং যোগাযোগ আছে। তুমি যোগাযোগ করবা, বাট কিছু কি মানে কি আদান প্রদান করবা, রাইট? তুমি একটা তথ্য আদান প্রদান করবা, বা তোমার কাছে তথ্য আছে বাট তুমি যোগাযোগ করতে পারতেছো না, তাহলে আসলে খুব একটা লাভ নাই। সো মানে আইডিয়াটা হচ্ছে তথ্য এবং যোগাযোগ আসলে একটা একটা কমপ্লিমেন্টারি, রাইট? মানে একসাথে থাকা লাগে। তো এইচটিএমএল এর কনসেপ্টটা ছিল এরকম যে আমরা ইন্টারনেটে কি আদান প্রদান করবো, আমরা একদম টেক্সট আদান প্রদান করতে পারি। আমরা যেরকম এখন মেসেজ করি, এসএমএস, তো এরকম আমরা টেক্সট আদান প্রদান করতে পারি। বাট শুধু টেক্সটে আসলে হচ্ছে না, টেক্সটের পাশাপাশি যদি আমাদের একটু ডিজাইন থাকতো, বা একটু যদি আমরা টেক্সটের পাশাপাশি যদি আমরা ইমেজ অ্যাড করতে পারতাম, হ্যাঁ, একটু যদি কিছু জিনিস একটু সাজায় লিখতে পারতাম, হ্যাঁ। মানে ডিজাইন বলতে এটাই বুঝাচ্ছি, ডিজাইন মানে আমরা মানে মানে কলা পাতা রং বা এরকম পিঙ্ক কালার দিয়ে সাজানো বুঝাচ্ছি না। ডিজাইন বলতে আসলে বুঝাচ্ছি যে কোনো একটা লেখা, একটা টাইটেলটা একটু বড় থাকবে, মাঝখানের বডি গুলা ছোট থাকবে, একটু বোল্ড হবে, কোনোটা ইটালিক হবে, রাইট? মাঝখানে একটা টেবিল করে কিছু দিব। সো এই ডিজাইনটা আর কি, হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি ফরম্যাটিং। তো এরকম যদি ফরম্যাট করে দেওয়া যায়, তো এই কনসেপ্ট গুলো থেকে মানুষ এই এইচটিএমএল এর কনসেপ্টটা ডেভেলপ করে, যে যেখানে তুমি কোনো একটা জিনিস যখন লিখবা, হ্যাঁ, কোনো একটা জিনিস যখন লিখবা সেটাকে মার্ক আপ করা হবে। সেটা কি করা হবে? মার্ক আপ, অর্থাৎ সেটা চেঞ্জ করে ফেলা হবে। যেমন তুমি হয়তো লিখবা যে এরকম বি দিয়ে তুমি লিখবা হচ্ছে হ্যালো। তো তুমি যখন এরকম দুই পাশে বি দিয়ে, এবং স্টার্টিং হবে বি, এন্ডিং হবে একটা স্ল্যাশ বি, তো এরকম যখন দুই পাশে বি দিয়ে তুমি হ্যালো লিখবা, তখন এই হ্যালো কথাটা বোল্ড হয়ে যাবে, একটু মোটা করে লেখা থাকবে, হ্যাঁ, ওর স্ট্রোকটা বেশি হবে, রাইট? তো এটা হচ্ছে মার্কআপ বলে, এই জিনিসটাকে মার্কআপ করা হয়। তুমি যেটা লিখবা সেটা তুমি পাবা না, বুঝছো? এটা একটা নাম আছে যে ইউ গেট হোয়াট ইউ সি, রাইট? ইউ গেট হোয়াট ইউ সি, এটার নাম কি বলে? ইউ গেট হোয়াট ইউ সি, বুঝছো? ইউ গেট হোয়াট ইউ সি। তো এইচটিএমএল হচ্ছে নট ইউ গেট হোয়াট ইউ সি। মানে এইচটিএমএল এ তুমি যদি এটা লেখো, তাহলে কিন্তু এটাই আউটপুটে পাবা না, আউটপুটে পাবা হ্যালো, এই হ্যালো লেখাটা একটু বোল্ড করে। তার মানে তুমি লিখছো যেটা, আউটপুটে কি সেটাই পাচ্ছ না, তাই না? তো এটাকে বলা হচ্ছে ইউ গেট হোয়াট ইউ সি, এটা না এইচটিএমএল। হ্যাঁ, তুমি যেটা লিখবা সেটাই পাবা না, হ্যাঁ, একটু ডিফারেন্ট পাবো। ওকে, যাই হোক, তো এটা এই জিনিসটাকে বলে মার্কআপ করে, এবং এই জিনিসটাকে আমরা নাম দিই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইচটিএমএল এর ফুল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? তো এখন দেখো, যে আমরা যদি বলি যে তাহলে মানে হাইপার টেক্সট জিনিসটা কি ভাই? বুঝলাম, আমি যেটা লিখবো ওটা মার্কআপ করে দিবেন। তো এই মার্কআপ করার পর যেটা আসে, এটা মানে হাইপার টেক্সট বলে। মানে এটা তো আসলে নর্মাল টেক্সট না, রাইট? নর্মাল টেক্সটে তো তুমি অবশ্যই দুই পাশে এরকম বি দিয়ে কিছু লিখবা না। সো এটাকে আমরা বলতেছি হাইপার টেক্সট, হ্যাঁ, মানে যেটা আসলে টেক্সট না, টেক্সটের চেয়ে একটু বেটার, যেখানে আমি ফরম্যাটিং, ডিজাইন, ইমেজ এগুলো অ্যাড করতে পারি, হ্যাঁ, টেক্সটের চেয়ে একটু বেটার, এটাকে আমরা বলতেছি হাইপার টেক্সট। তাহলে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে ইন্টারনেটে মানুষ কি আদান প্রদান করে, এটা যদি তোমাকে একটা কোয়েশ্চেন হয় যে মানুষ ইন্টারনেটে কি আদান প্রদান করে, তো একটা কোয়েশ্চেন হতে পারে ছবি, তুমি বলবা হ্যাঁ ভাই, মানুষ ইন্টারনেটে ছবি আদান প্রদান করতে পারে, হ্যাঁ। একটা হইতে পারে যে ভাইয়া মানে যে কোনো ধরনের মিডিয়া, রাইট, যে কোনো ফাইল, হ্যাঁ, হোয়াট এভার, এগুলো মানুষ আদান প্রদান করতে পারে। আর ফাইনালি আমি যদি তোমাকে বলি মানুষ ইন্টারনেটে কি টেক্সট আদান প্রদান করে নাকি হাইপার টেক্সট আদান প্রদান করে, অ্যান্সারটা হচ্ছে হাইপার টেক্সট আদান প্রদান করে, রাইট? তুমি যখন একটা মানে ইন্টারনেটে কমিউনিকেট করতেছো, তুমি আসলে হাইপার টেক্সট পাঠাচ্ছ, নট নেসেসারিলি একটা টেক্সট, তুমি তাকে একটু ফরম্যাটিং করে পাঠাও। হ্যাঁ, মানে তুমি যদি ফরম্যাটিং নাও করো, মানে তুমি ঠিক আছে, আমার কোনো ফরম্যাটিং দরকার নেই, আমি ঢালাভাবে জাস্ট লিখে যাবো, হ্যাঁ, স্টিল ওটা একটা হাইপার টেক্সট হিসেবেই যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? ফরম্যাটিং করার অপশন তোমার কাছে আছে, হাইপার টেক্সট তুমি না করলে না করলা। ওকে, তাহলে মোটামুটি হয়তো বুঝাইতে পারছি যে ইন্টারনেটে আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আদান প্রদান করি। হ্যাঁ, ইন্টারনেট আর ডাব্লিউ এর মধ্যে মানে কম্পারিজনটা কি, বা কোনটা আসলে কি। আর কি বলে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ইন্টারনেটে আমরা অনেক প্রোটোকল ইউজ করি, বুঝছো? অনেক প্রোটোকল ইউজ করি। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস। প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস। মানে যেমন আমি তোমাকে এই যে বাংলা ভাষায় কথা বলতেছি বা ইংরেজিতে কথা বলতেছি, তো এটা তুমি বুঝতেছো কারণ আমাদের মধ্যে এরকম একটা কমিউনিকেশন বা এই টাইপের একটা সমঝোতা আছে আমাদের মধ্যে, যে আমি এই ভাষায় কথা বললে তুমি বুঝবা, তাই না? উদ্ভাস যেহেতু বাংলাদেশে, আমরা বাংলাদেশের মানুষ, যেহেতু আমরা মোস্ট অফ আস আর বাঙালি, সো আমরা হচ্ছে বাংলায় বললে তুমি বাংলায় বুঝবে, এরকম একটা মোটামুটি সমঝোতা আমাদের মধ্যে আছে, রাইট? তাহলে তো আমি ফ্রেঞ্চে কথা বলতাম, তাই না? তুমি যদি মানে আমাদের, তো যখন মানুষ কমিউনিকেট করে তখন তাদের মধ্যে আগে একটা সমঝোতা থাকে, রাইট, যে আমি কিভাবে বললে তুমি কি বুঝবা, তুমি কিভাবে বললে আমি কি বুঝবো, রাইট? তো ইন্টারনেটে যখন দুইটা ডিভাইস কমিউনিকেট করবে, তাদের মধ্যেও তাহলে কিছু রুল, কিছু সমঝোতা থাকতে হবে যে কিভাবে কি বললে কি বুঝবে, তাই না? এখন একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট হইলো, কিন্তু ও যা বলতেছে ও বুঝতেছে না, ও যা বলতেছে ও বুঝতেছে না, রাইট? তো তাদের মধ্যে একটা ফরম্যাট থাকতে হবে যে আমি এভাবে 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 পাঠাবো, তাহলে তুমি এই জিনিসটা থেকে এটা বুঝবা, এটা থেকে এটা বুঝবা, রাইট? তো এটাকে আমরা বলতেছি প্রোটোকল, এটাকে আমরা বলছি প্রোটোকল, যে কিছু রুল থাকবে যে তারা কিভাবে আদান প্রদান করবে, হ্যাঁ।
তো প্রোটোকলের মধ্যে আমরা এইচটিটিপি নামে একটা প্রোটোকল ইউজ করি, যেটা সবচেয়ে পুরান অফকোর্স। এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে দেখো, ইন্টারনেটে আমরা আদান প্রদান করি কি? হাইপার টেক্সট। আর হাইপার টেক্সট ট্রান্সফারের জন্য যে প্রোটোকল, সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, তো এটা কিভাবে কাজ করে এটা কিন্তু তোমার জানা লাগবে না এইচটিটিপি, কারণ তুমি যখন ব্রাউজারে যে কোনো কাজ করতেছো, ব্রাউজার কিন্তু অটোমেটিক এই জিনিসটা হ্যান্ডেল করতেছে, তাই না? তুমি গুগল ক্রোম ইউজ করো, মজিলা ফায়ারফক্স ইউজ করো, হোয়াট এভার, তো ব্রাউজার কিন্তু অটোমেটিক এই জিনিসটা হ্যান্ডেল করতেছে। তো এই কারণে তোমার আসলে মানে ম্যানুয়ালি জানার দরকার নাই, তাই না? হ্যাঁ, বাট জিনিসটা হচ্ছে কিন্তু এইচটিটিপি। এইচটিটিপির একটা ফর্ম আছে, আমরা হয়তো এখন ইউজ করি এইচটিটিপি এস। এস ফর হচ্ছে সিকিউরড। হ্যাঁ, এইচটিটিপি সিকিউরড, অর্থাৎ এইচটিটিপি তে তুমি যা লিখবা ওটাকে একটা ফরম্যাটিং করে ওইভাবেই পাঠিয়ে দিবে এই কথাটা। আর এইচটিটিপি এস হচ্ছে জিনিসটাকে এনক্রিপ্ট করে পাঠাবে, এনক্রিপ্ট। অর্থাৎ কেউ যদি মাঝখানে তোমার ওই কি বলে আদান মানে তোমার কমিউনিকেশনের মাঝখানে কেউ যদি দেখে যে তুমি কি কমিউনিকেট করতেছো, সে দেখবে যে একটা এনক্রিপ্টেড জিনিস আদান প্রদান হচ্ছে, অ্যাকচুয়াল লেখাটা কিন্তু সে জানবে না। হ্যাঁ, তুমি এনক্রিপ্ট করে পাঠাবা, ও আবার ডিক্রিপ্ট করে লেখাটা পড়বে, বুঝতে পারছো? অনেকটা এরকম যে তুমি একটা খামের মধ্যে সিলগালা করে পাঠিয়ে দিলে, হ্যাঁ, বা তুমি একটা মানে সাংকেতিক ভাষা ইউজ করলে। ওকে, তুমি হয়তো পাঠাইলে এরকম কিছু একটা, হ্যাঁ, তুমি হয়তো এরকম কিছু একটা পাঠাইলা, এটার মিনিং হচ্ছে আসলে মনে করো যে এটার মিনিং কি হইতে পারে বাই দ্য ওয়ে, ঠিক আছে, এটার মিনিং হয়তো হচ্ছে আহ বুক, রাইট? এরকম কিছু। হ্যাঁ, তো এই জিনিসটা দেখে তো কেউ বুঝবে না যে এখানে বুক লেখা। সো এরকম আর কি, হ্যাঁ, সামহাউ এনক্রিপ্ট করে পাঠায়। ওকে, সো এনক্রিপশনের মানে ডিটেলস আমরা যাবো না, এনক্রিপশন কি বা ইত্যাদি ইত্যাদি বললাম আর কি, এইচটিটিপিএস। তো ইন্টারনেটে যেহেতু আমরা এই মানে হাইপারটেক্সট ছাড়াও আরো অনেক কিছু আদান প্রদান করি, এখানে আরো অনেকগুলো প্রোটোকল ডেভেলপ করছে। যেমন একটা নাম হচ্ছে এফটিপি। এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। যখন ইন্টারনেটে আমরা ফাইল আপলোড দেই, ডাউনলোড নেই, তখন হচ্ছে এটাকে বলে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, তারপর এসএমটিপি আছে একটা। এসএমটিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, এরকম আরো অনেক প্রোটোকলের নাম তোমরা শুনবা। হ্যাঁ, যেমন হচ্ছে একটা নাম যদি আমরা বলি ভিওআইপি। ভিওআইপি মানে হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ভয়েস ওভার ইন্টারনেট মানে ইন্টারনেটে যখন আমরা ফোনে কথা বলি, একটা তো হচ্ছে সেলুলার নেটওয়ার্ক, তাই না, সিম কার্ড, জিএসএম বা সিডিএমএ। ওকে, তো আরেকটা হচ্ছে কি যে আমরা ফোনে কথা বলতেছি বাট অন দি ইন্টারনেট, রাইট? আমরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যখন কল দেই, তখন সেটা হয় আসলে এইটা, হ্যাঁ, ভিওআইপি, এই প্রোটোকল ইউজ করে। তো এরকম আর কি আরো অনেক প্রোটোকল আছে, তোমরা নাম শুনবো। ওকে, টিসিপি, ইউডিপি, হোয়াট এভার, হ্যাঁ, এগুলা তো পার্থক্য বা মানে ভালো দিক খারাপ দিক অনেক অনেক কিছু আর কি বুঝতে পারবো, বুঝছো? তো প্রোটোকলের আবার অনেক হায়ারার্কি আছে, যে মানে কোন লেভেলে কোন প্রোটোকল কাজে লাগে, ঠিক আছে? অনেকটা চিঠি পাঠানোর মতো, হ্যাঁ, যে তুমি যখন চিঠি লিখবা, তখন তুমি আসলে কোন প্রোটোকল ইউজ করবা, কারণ মানে যে পড়বে সে যেন বুঝতে পারে। আবার তুমি যখন চিঠিটা খামে ভরবা, খামের উপর যখন তুমি ঠিকানা লিখবা, তখন এমন প্রোটোকল ইউজ করবা যে ঠিকানাটা যেন যাকে দিয়ে চিঠি পাঠাবে সে যেন যায় দেখতে মানে চিনতে পারে। একটু গুছায় লিখবা যে অমুক বিল্ডিং, অমুক কলেজের উল্টা পাশে, হ্যাঁ, 3 নাম্বার গলি, এই সেই। আবার আহ, সে যখন চিঠিটা নিয়ে যাবে, সে যখন হয়তো রাস্তায় মানুষের সাথে কমিউনিকেট করবে, তখন সে এমন ভাবে মানুষকে জিজ্ঞেস করবে যেন মানুষ তাকে অ্যান্সার দিতে পারে, রাইট? তো এরকম আর কি, মানে বুঝতে পারতেছে এক একটা যা স্টেপে এরকম বিভিন্ন প্রোটোকল আসলে ইউজ হয়। আর অনেক প্রোটোকলের নাম তোমরা বিভিন্ন সময় দেখবা হয়তোবা। তো আমরা মোটামুটি একটা ওভারঅল একটা আইডিয়া পাইছি যে এইচটিএমএল কি এবং ওয়েব কিভাবে কাজ করে। তো ফাইনালি যদি বলি ওয়েব ডিজাইন জিনিসটা কি, হ্যাঁ, ওয়েব ডিজাইন জিনিসটা কি? ওয়েব ডিজাইন বলতে আমরা বুঝাইতেছি যে একটা ওয়েবসাইট ডেভেলপ করার আসলে দুইটা পার্ট থাকে, বুঝছো? আমরা সাধারণত বলি একটা ওয়েবসাইটের দুইটা পার্ট। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা আমরা ব্রাউজারে দেখি, যেটা আমরা দেখি, হ্যাঁ, আমরা ইউজাররা একটা মানে ওয়েবসাইটে গেলে যেটা দেখি সেটাকে আমরা বলি ফ্রন্ট এন্ড, সামনে যেটা থাকে। আর আরেকটা যেটা আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে কোনো একটা সার্ভারে, রাইট? তো সেটাকে আমরা বলতেছি ব্যাক এন্ড। যেমন তুমি হয়তো এখন উদ্ভাসের ক্লাসটা দেখতেছো, তো তুমি যেটা দেখতেছো দ্যাট ইজ ফ্রন্ট এন্ড। বাট ব্যাকগ্রাউন্ডে উদ্ভাসের সার্ভারে এই জিনিসগুলো সেভ করা, ভিডিওগুলো সেভ করা আছে তোমার জন্য। তুমি লগ ইন করছো, হ্যাঁ, তুমি লগ আউট করবা, হোয়াট এভার, তুমি একটা কোর্সে এনরোল করছো, এই যে জিনিসগুলো আসলে মানে লজিক গুলা কোথায় হইতেছে? তোমার কম্পিউটারে তো হচ্ছে না। এটা একটা সেন্ট্রাল একটা জায়গায় সবাই কানেক্ট করতেছে না, তুমি কানেক্ট করছো, আমি কানেক্ট করছি, আরেকটা স্টুডেন্ট কানেক্ট করবে, আরেকটা টিচার কানেক্ট করবে। সো ওইটা হচ্ছে সার্ভার, ওটাকে আমরা বলি ব্যাক এন্ড। হ্যাঁ, ব্যাক এন্ড পিছনে। তো এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এর কথা যদি তোমরা বুঝে থাকো, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবা যে ওয়েব ডিজাইন মানে আসলে ফ্রন্ট এন্ডের কাজ। অর্থাৎ আমরা মানুষ সামনে কি দেখবে এটা আমরা ডিজাইন করতে চাই। হ্যাঁ, ডিজাইনের পার্ট বললে আসলে সামনেরটা বুঝে, হ্যাঁ, ওয়েব ডিজাইন। ওকে, তো মানে যদি বলে কেউ ওয়েব ডেভেলপমেন্ট, পুরাটাই আসলে ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা মিলেই আসলে ওয়েব ডেভেলপমেন্ট। কেউ যদি বলে ওয়েব ডিজাইন, তাহলে আসলে বুঝবা যে শুধু ফ্রন্ট এন্ডের কথা বলতেছে। ওকে, আচ্ছা, বাট ওয়েব ডেভেলপমেন্ট বললে বুঝবা দুইটাই। ওকে, তো
তো ফ্রন্ট এন্ডে আমরা আসলে যেগুলো ইউজ করি, যে আমাদের ব্রাউজার কি দেখাইতে পারে, তো সেই যে এইচটিএমএল বানানো হয়েছিল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো তার বিভিন্ন ভার্সন আসছে ভবিষ্যতে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, আমরা ভার্সন 5 ইউজ করি, তাই না, ভার্সন 5 ইউজ করি। তো সেখানে আমরা হচ্ছে এইচটিএমএল ইউজ করি, মানে ওই যে এইচটিএমএল ওইটাই কিন্তু ব্রাউজার সাপোর্ট করে, বুঝছো? মানে যে সেই যে এইচটিএমএল আদিকালের, সেটার অনেক ভার্সন চেঞ্জ হয়েছে, সেটা আপডেট হয়েছে, কিন্তু এইচটিএমএল কিন্তু দেখায় ব্রাউজার। মানে ব্রাউজার কিন্তু নতুন কিছু না, ওই এইচটিএমএল দেখায়। বুঝতে পারছি, মানে আদিকাল থেকে এইচটিএমএল দেখতেছো, আদিকাল বলতে আর কত, মানে অত বেশি পুরান না, বাই দা ওয়ে, ঠিক আছে। 90 সাল, 1990 থেকে ওয়েবসাইট চালু হয়, 91 থেকে, হ্যাঁ, 1991 সালে ফার্স্ট ওয়েবসাইট লঞ্চ করে আর কি, বুঝছো, খুব বেশি না আসলে। হ্যাঁ, কয় বছর, 30 বছর, রাইট? আচ্ছা, তো এইচটিএমএল এর পাশাপাশি আমরা ডিজাইন করার জন্য সিএসএস বলতে একটা জিনিস ইউজ করি। এটার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেড বা ক্যাসকেডিং। হ্যাঁ, ক্যাসকেডও বলে, ক্যাসকেডিংও বলে, স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। তো সিএসএস এর কনসেপ্টটা কি, যে আমরা এইচটিএমএল এর মধ্যে আমাদের কন্টেন্ট গুলো লিখবো, যে কি কি থাকবে কি থাকবে না সেগুলো লিখবো। সিএসএস এর মধ্যে আমরা কিছু কমান্ড দিব যে ডিজাইন করার জন্য, যে ওই জায়গায় যে ওই লেখাটা কিন্তু টাইটেল, ওটাকে বড় করে দাও, ওই জায়গায় যে ওই লেখাটাকে বামে চাপা দাও, ডানে চাপা দাও, হোয়াট এভার। সো মানে ডিজাইনের কাজটা আমরা আলাদা নিয়ে যাই আর কি। হ্যাঁ, এইচটিএমএল এ কিছু কন্টেন্ট লিখবো, ডিজাইনটা সিএসএস এ চলে যাবে। আর থার্ডলি আমরা একটা জিনিস ইউজ করি, সেটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের কাজ কি? জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে যে এইচটিএমএল কিন্তু স্ট্যাটিক। এইচটিএমএল কি বলতো? স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে যে এইচটিএমএল, স্ট্যাটিক মানে হচ্ছে যে এইচটিএমএল আহ হচ্ছে মানে কোনো একটা জিনিস হচ্ছে তোমার রিয়েল টাইমে, মানে কোনো চেঞ্জ সে হ্যান্ডেল করতে পারে না। বুঝতে পারছো? যে ফর এক্সাম্পল তুমি এইচটিএমএল এ, যেমন আমরা আছে না বিভিন্ন ওয়েবসাইটে গেলে, আমি যদি কোনো একটা কিছু অর্ডার করি, হ্যাঁ, মনে করো তুমি দারাজ বা এরকম কোনো মার্কেট প্লেসে গেলা, কিছু একটা অর্ডার করলা, তো তুমি যখন আর কি অ্যাড টু কার্ট বা অর্ডার লিখতেছো, তোমার কিন্তু উপরে হচ্ছে একটা কার্টের আইকন, ওখানে এক অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা তুমি মনে করো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে যে গেম খেলতেছো, রাইট? তো এই যে খুব মানে খুব স্মুথ একটা ইন্টারেক্টিভ ভাইব পাও না, যে একটা ক্লিকের মাধ্যমে একটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। এমন কি হয় যে মানে প্রতিবার যে কোনো জায়গায় ক্লিক করলেই ওয়েবসাইটটা নতুন রিলোড হয়? এরকম কিন্তু না। ক্লিক করলে ওই ওই পেজেই থাকতেছে, একটা ক্লিক করলে পেজটা একই থাকতেছে, জাস্ট একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো এক জায়গায়, তাই না? তো এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে। বাট আমি যদি শুধু এইচটিএমএল দিয়ে কাজটা করতে যাইতাম, হয়তো করা সম্ভব হইতো। বাট শুধু এইচটিএমএল দিয়ে যদি করতে যেতাম, তাহলে একটা ক্লিক করতা, পুরো পেজটা আবার লোড হইতো, তারপর তুমি নতুন জিনিস দেখতে, আবার ক্লিক করতা, পুরো পেজটা আবার লোড হইতো, নতুন একটা জিনিস দেখতে। জাভাস্ক্রিপ্ট দিয়ে এই জিনিসগুলো অনেক মানে মানে স্মুথলি হ্যান্ডেল করা যায়। আরো অনেক কিছুই করা যায়। আই এম জাস্ট সেইং যে লিস্ট এতটুকু করা যায় আর কি। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার মানে মাথায় রাখবে, সেটা হচ্ছে যে ওই যে মানে অনলাইন গেমের কথা। হ্যাঁ, মানে অনলাইন গেমটা দেখলে বুঝবা যে অনলাইনে যদি কোনো গেম খেলি আমরা, ফর এক্সাম্পল কোন একটা ওয়েবসাইটে গেলাম, হ্যাঁ, www.onlinegame.com, এরকম কিছু একটা, জানি না আছে কিনা, বাট যাই হোক গেলাম, মনে করো যে ওখানে অনলাইনে গেম খেলতেছে। এখন অনলাইনে একটা ওয়েবসাইটের মধ্যে একটা গেম চলতেছে, তাহলে ওখানে তুমি ক্লিক করতেছো, বাটন প্রেস করতেছো, অনেক কিছু করতেছো, তাই না? তো যদি শুধু এইচটিএমএল দিয়ে জিনিসটা করা হইতো, মানে অবশ্যই করা যাবে না, হ্যাঁ, তাহলে কি হতো, যে প্রত্যেকটা ক্লিকে তোমার গেমটা আবার রিলোড হইতেছে, তাই না? তো এটা তো আসলে সুইটেবল না। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এই ইন্টার অ্যাক্টিভিটি অ্যাড করি। হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্টটা দেখবে অনেক জায়গায় সংক্ষেপে জেএস বলবে। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এইচটিএমএল এর মধ্যে এই ইন্টার অ্যাক্টিভিটি অ্যাড করি। ওকে, ইন্টার অ্যাক্টিভিটি বা ইন্টারঅ্যাকশন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা ওয়েবসাইটের কি কি অংশ, ওয়েব ডিজাইন কি, এইচটিএমএল কি, হ্যাঁ, ইন্টারনেটের শুরু শেষ ইত্যাদি ইত্যাদি। তো চলো আমরা আমাদের টপিক গুলায় যাই। তো তার আগে দেখি যে ভর্তি পরীক্ষায় কি কোয়েশ্চেন আসছে। আমরা তো বলছি এটা 3 স্টার। তো দেখো, 3 স্টারের মতো এটাতে বিগত বছরগুলোতে প্রচুর কোয়েশ্চেন আসছে। আমি আর এটা রিপিট করতে চাইতেছি না। হ্যাঁ, তো যেখানে কোয়েশ্চেন মানে যেখানে যেখানে আইসিটি আসে ভর্তি পরীক্ষায়, সব জায়গায় আসছে। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে যদি মানে অন্যতম ইয়ে থাকে, এই ফার্স্টের পার্ট, লাস্টের পার্ট, এই ইতিহাস এবং এই জিনিসগুলো থেকে আর কি কোয়েশ্চেন আসে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো আমরা হচ্ছে মানে এই জিনিসটা পড়বো যে এইচটিএমএল, হ্যাঁ, এরকম দেখবে এইচটিএমএল এরকম আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করতেন, তোমরা হয়তো দেখছো একটু আগে, বোল্ড, আমি তোমাদের দেখাইছিলাম। সো ওয়েবসাইট দুই প্রকার হয়। হ্যাঁ, তো এই জিনিসটা আর কি একটু আগে ডিসকাস করতেছিলাম, যে ওয়েবসাইটের প্রকারভেদ। ওকে, আমরা এখন পড়বো ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদ, তো ওয়েবসাইট আসলে দুই প্রকার, বুঝছো? একটাকে আমরা বলি স্ট্যাটিক ওয়েবসাইট, একটাকে আমরা বলি স্ট্যাটিক ওয়েবসাইট, হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটাকে আমরা বলতেছি ডায়নামিক ওয়েবসাইট। তো আমি যদি এখানে একটু লিখি যে একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, হ্যাঁ, স্ট্যাটিক বা স্ট্যাটিক যেটাই বলো। তো একটা স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে যেটা স্থির। মানে তোমরা হয়তো জানো স্ট্যাটিক আর ডায়নামিক ওয়ার্ড দুইটার মানে কি, রাইট?
তো জেনে থাকলে তো ভালো, না জানলে আমি একটু বলি। স্ট্যাটিক মানে হচ্ছে যেটা থেমে আছে, হ্যাঁ, আর ডাইনামিক মানে যেটা পরিবর্তনশীল, রাইট? তো একটা স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে যে যেই ওয়েবসাইটে তোমার ইন্টারঅ্যাক্টিভিটি কম, ঠিক আছে, বা নাই। যেমন তুমি চিন্তা করো, তুমি যদি ফেসবুকে যাও, ফেসবুকে কিন্তু তোমার প্রচুর ইন্টারঅ্যাক্টিভিটি, বা ফেসবুকে কিন্তু অ্যাজ এ ইউজার তুমি ইনপুট দিতে পারতেছো, তাই না? তুমি একটা কমেন্ট করতেছো, একটা ছবি আপলোড দিতেছো, একটা অ্যাকাউন্ট খুলতেছো, একটা পোস্ট করতেছো, রাইট? তো অ্যাজ এ ইউজার তোমার কিন্তু এখানে কন্ট্রিবিউশন আছে। তুমি ফেসবুকে যাওয়ার পর যদি ছবি আপলোড করো, কমেন্ট করো, তাহলে তুমি ফেসবুকটাকে চেঞ্জ করে ফেলতেছো না? অর্থাৎ তুমি ওই কমেন্টটা করার আগে যে টোটাল ফেসবুকটা ছিল, যে সব অনেক মানুষের অনেক ছবি, অনেক কমেন্ট, এই সেই, তুমি একটা নতুন কমেন্ট অ্যাড করছো, তাহলে ফেসবুকটা চেঞ্জ হয়ে গেছে না? মানে বুঝতেই পারতেছি আমি কি বলতে চাইতেছি। তো মানে একটা ইউজার যখন একটা ওয়েবসাইটে কন্ট্রিবিউট করে বা চেঞ্জ করে, সেটাকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট, হ্যাঁ, সেটাকে আমরা বলি ডাইনামিক, পরিবর্তনশীল। আর যখন একটা ইউজারের পক্ষে এই ধরনের কোনো পরিবর্তন আনা সম্ভব না, ওই ওয়েবসাইটটাতে যা দেখাচ্ছে তাই দেখাবে, তোমার কোনো ইনপুট নাই ওখানে, সেটাকে বলি স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন ফর এক্সাম্পল উইকিপিডিয়ার কথা যদি বলি, উইকিপিডিয়া যদিও অনেক ইনপুট দেওয়া যায়, বাট মনে করো আর কি উইকিপিডিয়া বা এরকম অনেক কিছুই আছে, অনেক ওয়েবসাইট আছে, বা মনে করো যে উদ্ভাসের একদম হোম পেজ যেটা, হ্যাঁ, যেখানে গেলে উদ্ভাসের প্রোগ্রাম গুলা দেখায়, প্রোগ্রামের একটা লিস্ট দেখায়, তাই না? যে উদ্ভাসে এই প্রোগ্রাম চলতেছে, এই প্রোগ্রাম চলতেছে, তোমরা হয়তো গেছো। তো ওই পেজটা কিন্তু কমপ্লিটলি স্ট্যাটিক, তাই না? উদ্ভাসে.কম, উদ্ভাস.কম যে ওয়েবসাইটটা, ওটা কিন্তু কমপ্লিটলি স্ট্যাটিক, তাই না? ডাইনামিক ওয়েবসাইট কোনটা? ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে তোমরা যেটা ইউজ করো, যে ওই যে উদ্ভাস.কম যে স্টুডেন্ট লগ ইন, হ্যাঁ, যেখানে তুমি লগ ইন করে তোমার স্টুডেন্ট পোর্টালে ক্লাস দেখতেছো, মাস্টার ক্লাস দেখতেছো, কমেন্ট করতেছো, কিউএনএ করতেছো, হ্যাঁ, এটা হচ্ছে ডাইনামিক, রাইট? এখানে তুমি ইনপুট দিচ্ছ, আউটপুট নিচ্ছ, তোমার কাজে মানে তুমি ইন্টারাকশন করতেছো। বাট উদ্ভাস.কম যে মানে ওয়েবসাইটটা, ওটা কিন্তু স্ট্যাটিক, ওখানে উদ্ভাসের তোমার কিছু করার নেই, যেটা বানাইছে যারা, আপডেট করে নিয়মিত ডেভেলপার যারা, ডেভেলপাররাই হচ্ছে কি করে, তোমার ওখানে নতুন কোনো প্রোগ্রাম আসলে নতুন একটা প্রোগ্রাম ওখানে অ্যাড করে দেয়, হ্যাঁ, মানে এই জিনিসগুলো, রাইট? সো আমি বুঝাইতে পারছি মনে হয়, আশা করি, যে স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের কনসেপ্টটা। তো আমাদের তাহলে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক, ওকে? স্ট্যাটিক আর ডাইনামিক। তো এছাড়াও অন্যান্য জিনিসের উপর ভিত্তি করেও আসলে ওয়েবসাইটকে বিভিন্ন ভাগে ভাগ করা যাইতে পারে, ঠিক আছে? তো ওগুলো আমরা সময়ের সাথে সাথে হয়তো দেখবো। আচ্ছা, তো তো আমরা চলে আসি যে তাহলে আমরা ওয়েবসাইট কি জানলাম, ওয়েব পেজ কি জানলাম, সবই জানলাম। ও বাই দ্য ওয়ে, ওয়েব পেজ কি তো বলি নাই, তাই না? মানে একটা ওয়েবসাইটে আসলে অনেকগুলা পেজ থাকে না? যেমন তোমার লগ ইন করার একটা পেজ, তোমার মাস্টার ক্লাস দেখার একটা পেজ, তোমার কিউএন এর আলাদা একটা পেজ, তাই না? মানে রিলোড করলে যে নতুন নতুন লিঙ্ক বা নতুন নতুন ইউআরএল ক্রিয়েট হয়, তাই না? একটা ইউআরএল এর আন্ডারে একটা নতুন পেজ। তো এখানে দেখো যে তাহলে ওই মানে এক একটা পেজে, মানে ওয়েব পেজ বলে এটাকে, রাইট? তো এক একটা ওয়েব পেজে আমরা হচ্ছে কি ইয়ে করে, হ্যাঁ। তো দেখো আমাদের এখানে আমরা কিছু ট্যাগ নিয়ে আসছি এখানে, হ্যাঁ। তো ট্যাগ গুলা যদি তোমরা একটু তাকাও, যে আমাদের শুরুতে আমরা বলতেছি যে আমাদের এইচটিএমএল নামে একটা ট্যাগ আছে। তো ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা হচ্ছে যেটাকে আমরা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখবো, হ্যাঁ, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখবো, এবং প্রথমে আমরা যেটা লিখবো সেটা হবে আমাদের ওপেনিং ট্যাগ। প্রথমে আমরা যেটা লিখবো সেটা হবে আমাদের ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগের সাথে আমাদের কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, হ্যাঁ, আমরা ভবিষ্যতে দেখাবো যে ওপেনিং ট্যাগের সাথে আমাদের কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, এবং অ্যাট্রিবিউটের কিছু ভ্যালু থাকতে পারে। এই পুরাটা মিলে আমাদের ওপেনিং ট্যাগ, হ্যাঁ, যে কিছু অ্যাট্রিবিউটের ভ্যালু থাকতে পারে, এই পুরাটা মিলে আমাদের ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ যখন শেষ হবে, ওপেনিং ট্যাগ শেষ হওয়ার পর আমাদের কিছু কন্টেন্ট থাকবে, কন্টেন্ট, কিছু কি থাকবে, কন্টেন্ট থাকবে। কন্টেন্টের পর লাস্টে আমাদের একটা ক্লোজিং ট্যাগ থাকবে, আমাদের একটা ক্লোজিং ট্যাগ থাকবে, ওকে? তো ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য কি? ওপেনিং ট্যাগ হচ্ছে শুধু নামটা থাকবে ট্যাগের, আর লাস্টে কি থাকবে, ক্লোজিং ট্যাগে আমাদের স্ল্যাশ দিয়ে আমরা ট্যাগের নামটা দিব, ওকে? এবং এই যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট, এই পুরা জিনিসটাকে মিলে আমরা বলবো একটা এলিমেন্ট। এই পুরো জিনিসটাকে বলবো আমরা একটা এলিমেন্ট। তার মানে একটা এলিমেন্টের কয়টা অংশ বলতো? আমরা ইয়াতে এইচটিএমএল এ একটা এলিমেন্টের কয়টা অংশ হতে পারে? পাঁচটা অংশ, রাইট? একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ভ্যালিউ, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, পাঁচটা। তো পাঁচটা ছাড়াও আরেকটা হইতে পারে, যেটা আমি দেখাই নাই, সেটা হচ্ছে সাব ভ্যালু হতে পারে, বুঝছো? এরকম হতে পারে যে অ্যাট্রিবিউট ইকুয়ালস টু ভ্যালু, তারপর কোলন দিয়ে সাব ভ্যালু, হ্যাঁ, সাব ভ্যালু। তো এটাও একটা জিনিস, সাব ভ্যালু বলতে একটা জিনিস আছে, হ্যাঁ। তো এটা আমরা করতে গেলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে, ওকে? আমরা করতে গেলে ক্লিয়ার হবে। তো তার আগে এক নজরে একটু এগুলো দেখে নাও, যারা অলরেডি এইচএসসি তে আইসিটি নিয়ে মোটামুটি পড়াশোনা করেছো তারা সবাই দেখলে চিনবা যে আমরা এইচটিএমএল দিয়ে শুরু করি যে কোনো ওয়েব পেজ, এবং এইচটিএমএল দিয়ে শেষ করি। যে ওয়েব পেজটিকে এইচটিএমএল এ লেখার ঘোষণা দেওয়া হয়, শুরুতে আমরা বলি এইচটিএমএল, লাস্টে বলি এইচটিএমএল, এর মাঝখানে আমাদের যত কারিগরি করার আমরা করি। আচ্ছা, হেড বলতে একটা অংশ থাকে, আর বডি বলতে একটা অংশ থাকে, দুইটা অংশ। একটা HTML এর কয়টা অংশ? দুইটা অংশ, হেড একটা অংশ, বডি একটা অংশ। হেডের একটা পার্ট হচ্ছে টাইটেল,
হ্যাঁ, হেড অংশের ভিতরে আমরা হচ্ছে টাইটেলটা লিখতে পারি। টাইটেল মানে একটা ওয়েব পেজকে যখন আমরা ওপেন করি তখন উপরে যে শিরোনামটা দেখা যায় সেটাকে বলে টাইটেল। হ্যাঁ, আচ্ছা, বডির ভিতর আমরা এরকম বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। এটা হচ্ছে আমরা বোল্ড করতে পারি, এটা দিয়ে আমরা একটা লেখাকে ইটালিক করতে পারি, বাঁকা করতে পারি, এটা দিয়ে আমরা একটা লেখাকে সেন্টারে অ্যালাইন করতে পারি, এটা দিয়ে আমরা লিস্ট বানাই। আমরা সেকেন্ড টপিকে দেখবো যে লিস্ট। হ্যাঁ, ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, হ্যাঁ, ওএল মানে অর্ডার্ড লিস্ট, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। ওকে, বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, যে আমরা হয়তো একটা লাইন লিখলাম, দুইটা লাইন লিখলাম, তিনটা লাইন লিখলাম, লেখার পর একটা লাইন ব্রেক দিলাম, লাইন ব্রেক দিয়ে আমি পরের লাইনে চলে গেলাম। তাই না, মানে লিখতেছি লিখতেছি লিখতেছি, হ্যাঁ, যখন আমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এগুলোতে যখন টাইপ করি, টাইপ করতে করতে যখন এন্টার প্রেস করি, এন্টার প্রেস পড়লে কি হয়, নতুন লাইনে চলে যায়। তো এটা হচ্ছে লাইন ব্রেক। হ্যাঁ, তো প্যারাগ্রাফ ট্যাগ আছে যেখানে আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারি। হ্যাঁ, তো এগুলো আমরা ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, হরাইজন্টাল লাইন, হ্যাঁ, এইচআর মানে ইমেজ অ্যাড করা যায়, এগুলো হাইপার লিঙ্ক অ্যাড করা যায়। এছাড়াও টেবিল অ্যাড করার ইয়ে আছে আমাদের। হ্যাঁ, টেবিল অ্যাড করার একটা ট্যাগ আছে যে টেবিল, জাস্ট, হ্যাঁ, টেবিল। তো আমরা এই জিনিসগুলো দেখবো। তো তার আগে আমি হচ্ছে তোমাদেরকে একটু আইডিয়া দেই যে আমাদের এখানে যদি আমরা দেখি যে ওপেনিং এবং মানে এলিমেন্ট গুলাকে আমরা দুই ভাগে ভাগ করছি। হ্যাঁ, এলিমেন্ট গুলাকে দুই ভাগে ভাগ করছি, যে একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। হ্যাঁ, দুই ভাগে ভাগ করছি, কন্টেইনার ট্যাগ আর হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে যাদের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে। এমটি ট্যাগ মানে শুধু ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে না। হ্যাঁ, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতর কন্টেন্ট থাকবে। যেহেতু এমটি ট্যাগে ক্লোজিং ট্যাগ নাই, তার মানে কন্টেন্ট থাকবে না, শুধু ওপেনিং ট্যাগ। আর উদাহরণ হচ্ছে এটা, উদাহরণ হচ্ছে এটা। তো তোমরা দেখো আমরা একটু আগে যে পড়ছি যে এই যে লাইন ব্রেক, তো এই লাইন ব্রেক কিন্তু বাই দ্য ওয়ে এটা একটু ভুল হয়েছে, হরাইজন্টাল লাইনের কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো যেখানে ছিলাম আমরা, যে লাইন ব্রেক এবং হরাইজন্টাল লাইন এই দুইটা আসলে কোনো ক্লোজিং ট্যাগ নেই। হ্যাঁ, জাস্ট এটুকু দিলেই হয়। ওকে, বাট প্যারাগ্রাফ ট্যাগ যখন দিবা, প্যারাগ্রাফ শুরু হবে শেষ হবে, মাঝখানে কিছু থাকবে, তো এটা হচ্ছে কন্টেইনার। সে একটা কন্টেন্টকে কন্টেইন করে, আর সে হচ্ছে এমটি। হ্যাঁ, রাইট, সে কাউকে কন্টেইন করে না। তো আমরা জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখি। আরেকটা ভাগে ভাগ করতে পারি, বাই দ্য ওয়ে এটাও শেষ করে যাই, যে আমরা ট্যাগ গুলোকে ব্লক ট্যাগ বলতে পারি, ইনলাইন ট্যাগ বলতে পারি। বুঝছো, কিছু ট্যাগ আছে এরকম যে তুমি মনে করো পাশাপাশি লিখছো, পাশাপাশি লিখছো না তুমি, কিন্তু পাশাপাশি দেখাবে না। হ্যাঁ, অটোমেটিক সে ব্লক করে ফেলবে, মানে পরপর দেখাবে, নিচে নিচে দেখাবে, ব্লক বাই ব্লক দেখাবে। মানে এই ট্যাগ গুলাই ব্লক ট্যাগ। হ্যাঁ, বুঝছো, যেমন হচ্ছে তোমার যেমন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগটাই হচ্ছে ব্লক ট্যাগ। মানে তুমি পাশাপাশি লেখো আর যেভাবে লেখো সে অটোমেটিক পরের লাইনে চলে যাবে। বাট তুমি যদি এরকম বোল্ড বা কিছু দিয়ে লেখো, এরকম পাশাপাশি যদি লেখো, সেগুলো কিন্তু পাশাপাশিই থাকবে, সেগুলো কিন্তু পাশাপাশি থাকবে। বুঝছো, তাহলে এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ, যে একটা লাইনের মধ্যেই থাকে। ওকে, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তো আমরা এই ট্যাগের এক্সাম্পল গুলো যদি দেখি, হ্যাঁ, এখানে আসার আগে চলো আমরা হচ্ছে মোটামুটি পার্থক্য দেখলাম, এবং এখানে আমরা ট্যাগের একটা লিস্ট দেখলাম। তো চলো আমরা এই ট্যাগ গুলার যেগুলো আমরা এই লেকচারে কভার করবো সেগুলো সবগুলো দেখে আসি। হ্যাঁ, যে টাইটেল, বোল্ড, সেন্টার, এগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আশা করি সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি। তো আমরা তাহলে একটু করে দেখবো যে কিভাবে এইচটিএমএল এ আমরা কাজ করতে পারি। তো আমি আর কি আপাতত আমার স্ক্রিনের লেফট পাশে যে সফটওয়্যারটা ওপেন করে রেখেছি এটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, তোমরা চাইলে এটাতে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে সফটওয়্যারটার নাম ভিজুয়াল স্টুডিও কোড। আর ডান পাশে আমি হচ্ছে একটা জাস্ট ব্রাউজারে আমার এই এইচটিএমএল ফাইলটা ওপেন করে রেখেছি। তো আমি এইচটিএমএল ফাইলটার নাম হচ্ছে টেস্ট.html। হ্যাঁ, তোমরা দেখো আমার একটা ফোল্ডার আছে আইসিটি ক্লাস, তার ভিতরে আমি টেস্ট.html ফাইলটা নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, যেটা আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করেছি। তোমরা চাইলে যে কোনো রকম টেক্সট এডিটর সফটওয়্যার দিয়ে ওপেন করতে পারো, যেমন কম্পিউটারের বিল্ট ইন নোটপ্যাড নামে একটা সফটওয়্যার থাকে, বা এরকম যে কোনো তোমরা টেক্সট এডিটর সফটওয়্যার দিয়ে ওপেন করতে পারো। আর ডান পাশে আমি সেম ফাইলটাই একটা ব্রাউজারে ওপেন করেছি। তোমরা হয়তো দেখতে পাবা যে এখানে দেখো যে আমার এই যে আইসিটি ক্লাস নামে একটা ফোল্ডার আছে, এই যে আইসিটি ক্লাস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে আসলে আমার এই যে টেস্ট.html এটা আমি ডান পাশে ওপেন করে রেখেছি। তো একটা এইচটিএমএল ফাইল যখন আমরা একটা এইচটিএমএল ফাইলকে যখন আমরা একটা টেক্সট এডিটর দিয়ে ওপেন করব, তখন সেখানে আমরা এইচটিএমএলটা এডিট করতে পারবো। আবার যখন একটা এইচটিএমএল ফাইলকে আমরা ব্রাউজার দিয়ে ওপেন করব, তখন আমরা সেটার আউটপুট দেখতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছি যে এইচটিএমএল এর কনসেপ্টটা কি। অবশ্যই অবশ্যই ব্রাউজার এইচটিএমএল শো করে। আমরা পড়েছি যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্রাউজার এইচটিএমএল দেখায়। তো এইচটিএমএল যদি এডিট করতে হয় তাহলে আমাদের যাইতে হবে একটা টেক্সট এডিটরে, রাইট? তো আমরা একদম উপরে দেখো নট ডক টাইপ এইচটিএমএল, হ্যাঁ, বা একটা ইয়ে মার্ক দিয়ে, এক্সক্লেমেশন মার্ক দিয়ে ডক টাইপ এইচটিএমএল দিয়েছি। তো এটা মানে হচ্ছে এটা আর কি HTML5 এর জন্য আমাদের লিখতে হয়, যে এটা HTML5 এর একটা সিনট্যাক্স। HTML5 আমরা পড়েছি যে HTML এর বিভিন্ন ভার্সন আছে, তো এর মধ্যে আমরা HTML5 ইউজ করি।
সেটা একটা সিনট্যাক্স হচ্ছে আমাদের এরকম একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হতো। যাই হোক, ওটা বাদে যদি আমরা বাকিটুকু চিন্তা করি, দেখো আমাদের একদম শুরু হবে এইচটিএমএল দিয়ে, শেষ হবে এইচটিএমএল দিয়ে। মাঝখানে আমাদের থাকবে হচ্ছে একটা পার্ট যেটাকে আমরা বলতেছি হেড, একটা পার্ট থাকবে আমাদের হেড, আর আরেকটা পার্ট আমাদের থাকবে যেটাকে আমরা বলতেছি বডি। তো আমরা অনেক সময় বুঝার সুবিধার্থে এই জিনিসগুলোকে একটু ইন্ডেন্টেশন করি, যেমন আমি যদি এখানে ফরম্যাট ডকুমেন্ট দিই, তাহলে খুব ভালো ইন্ডেন্টেশন হয় নাই। তো আমরা আর কি একটু ইন্ডেন্টেশন করি, যেমন হচ্ছে এখানে আমি এক কাজ করি, দেখো এখানে আমাদের একটা জিনিস থাকবে HTML CLRF, হ্যাঁ ইন্ডোভিয়া HTML, হ্যাঁ ওকে। আচ্ছা, তো এখানে আর কি আমরা মনে করো যে আমাদের হেড অংশটা একটু ডানে নিয়ে গেলাম, বডি অংশটা একটু ডানে নিয়ে গেলাম। তাহলে এখন আমাদের আর কি বুঝতে সুবিধা হচ্ছে, তাই না, যে আমাদের HTML এর ভিতরে হেড আর বডি পাশাপাশি আছে। তো হেডের ভিতর আমরা হচ্ছে কি বলেছিলাম, যে টাইটেল নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগ দিয়ে আমরা লিখতে পারি। যেমন আমি টাইটেল দিলাম হচ্ছে ফার্স্ট HTML, হ্যাঁ ফার্স্ট HTML। তাহলে দেখো আমি আপাতত এই ফাইলটাই যদি আমি ব্রাউজারে এখন রিলোড করি, তাহলে দেখো আমার টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। দেখো টাইটেলটা এখন ফার্স্ট HTML, হ্যাঁ। আমি যদি এখানে আমার কার্সরটা ধরে রাখি, লেখা আছে ফার্স্ট HTML, ওকে। এটা হচ্ছে টাইটেল, রাইট। আর বডির ভিতরে আমি যে কোনো কিছু লিখতে পারবো। ফর এক্সাম্পল বডির ভিতরে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ওকে। তাহলে দেখো আমি যদি এটা রিলোড করি, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসবে। আমি একটু জুম করি, তাহলে তোমাদের হয় দেখতে আরো ইজি হবে, ওকে। তো বুঝতেই পারতেছো যে আমরা আসলে এইচটিএমএল এ যা লিখবো তাই দেখাবে। এখন এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমরা হয়তো চাইলে ওয়ার্ল্ডটাকে আমরা একটা বোল্ড সিনট্যাক্সে নিয়ে যেতে পারি, যে ওয়ার্ল্ড লেখাটাকে আমরা বোল্ড করবো, ওকে। তাহলে দেখো ওয়ার্ল্ড লেখাটা আমাদের বোল্ড হয়ে যাবে, আমরা ডান পাশে যদি দেখি বোল্ড হয়ে গেল। একইভাবে তুমি ভাবতে পারো ভাইয়া হ্যালো ওয়ার্ল্ড এর পর আমি হচ্ছে মানে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড এর হ্যালোটাকে আমি যদি ইটালিক করতে চাই, তাহলে কি করব? তাহলে দেখো যে হ্যালো ওয়ার্ল্ড এর হ্যালোটাকে যদি তুমি ইটালিক করতে চাও, তুমি একটা এর ভিতর, ইটালিকের ভিতর হ্যালো লিখবা, ওকে। তাহলে দেখো আমাদের হ্যালো লেখাটা ইটালিক হয়ে গেল, বাঁকা হয়ে গেল। তো ইটালিক করার জন্য আমরা ছাড়াও ইউজ করতে পারি, হ্যাঁ। নামে একটা ট্যাগ আছে, ইএম, যেটাকে আমরা বলতে পারি এমফ্যাসিস ট্যাগ, হ্যাঁ ইএম। তো ইউজ না করে যদি আমরা ইউজ করি, তাও দেখবা যে আমাদের হ্যালো লেখাটা এরকম ইটালিকই দেখাবে। আবার একইভাবে বোল্ডের জায়গায় ইউজ না করে যদি আমরা স্ট্রং নামে একটা ট্যাগ ইউজ করি, স্ট্রং ট্যাগ ইউজ করলেও দেখবা যে আমাদের ওয়ার্ড লেখাটা বোল্ডের মতোই দেখাচ্ছে, একদম সেম। সো বোল্ড এবং স্ট্রং একই রকম কাজ করে আমাদের জন্য, ইএম এবং আমাদের জন্য একই রকম ভাবে কাজ করে। তো এরপর যদি আমি মানে পরের লাইনে যাই, দেখো আমি যদি মানে পরের লাইনে, হ্যাঁ নিচের লাইনে যদি কিছু একটা লিখি, হ্যাঁ, তাহলে তোমার মনে হতে পারে ভাই আউটপুটেও তো এটা নিচে আসবে, বাট না, আউটপুটে আসলে সেটা পাশাপাশি আসবে, কারণ এগুলো আসলে ইনলাইন এলিমেন্ট, তাই না। তো আমি যদি লেখাটাকে পরের লাইনে পাঠাতে চাই, তাহলে আমি এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই। এই যে আমরা আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিলাম, বিআর মানে একটা লাইন ব্রেক। সো এই হ্যালো ওয়ার্ল্ড লেখার পর আসলে হাই লেখাটা পরের লাইনে চলে যাবে এখন, হ্যাঁ। তাহলে দেখো যে এই বিআর এটা আসলে একটা এমটি ট্যাগ, তাই না, এটা একটা এমটি ট্যাগ। বাট এই যে স্ট্রং বা এমফ্যাসিস বা ইটালিক বা বোল্ড, এগুলো আসলে একটা কন্টেইনার ট্যাগ, তাই না, কন্টেইনার ট্যাগ। আচ্ছা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমরা যত ট্যাগ ইউজ করি সবগুলো আসলে ইনলাইন ট্যাগ, তাই না, সবগুলোই আসলে ইনলাইন ট্যাগ। তো আমি যদি এরপর দেখাই যে আমি যদি একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করি, তাহলে এটা একটা আসলে ব্লক ট্যাগ হবে, হ্যাঁ ব্লক এলিমেন্ট। যে আমি প্যারাগ্রাফের মধ্যে হয়তো আমি কিছু একটা লিখবো, যে ফর এক্সাম্পল যে আই ওয়ান্ট টু গেট অ্যাডমিটেড ইনটু আ ওয়েল রেপিউটেড ইউনিভার্সিটি, ওকে। এই কথাটা আমি লিখলাম প্যারাগ্রাফের ভিতর, হ্যাঁ এক পাশে পি আর এক পাশে /p। তো এই কথাটা যদি আমি এখন ব্রাউজারে দেখি, দেখো এটা কিন্তু অটোমেটিক একটা ব্লক ক্রিয়েট করছে, তাই না, ক্রিয়েট করছে না? দেখো তো তোমরা, দেখো ভাই যে হাই এর পর আমরা কি কোনো লাইন ব্রেক দিছিলাম? দিইনি কিন্তু। লাইন ব্রেক ছাড়াই পি অর্থাৎ প্যারাগ্রাফটা একটা পরের লাইনে চলে গেছে, অর্থাৎ প্যারাগ্রাফটা এটা একটা ব্লক এলিমেন্ট, হ্যাঁ, বাই ডিফল্ট একটা ব্লক ক্রিয়েট করে। তো এই প্যারাগ্রাফ ট্যাগের পর মানে এখন যদি আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ লিখি, ফর এক্সাম্পল, ঠিক আছে, যে লিখলাম যে এন্ড আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর ফার্দার স্টাডিজ, হ্যাঁ হয়তো এই কথাটা আমি লিখলাম। তো এটাকে যদি আমি এখন রিলোড দিই, দেখো আমাদের প্যারাগ্রাফ ট্যাগের কারণে এটা আসলে আবার পরের লাইনে চলে গেছে, বুঝছো। তাহলে এটা একটা ব্লক এলিমেন্ট, তাই না, প্যারাগ্রাফ এটা ব্লক আকারে থাকে, এটা ইনলাইন না। আচ্ছা, তো এরকম আরো কিছু জিনিস যদি আমরা দেখি, যেমন আমরা হয়তো একটা হেডিং দিতে চাই। তো হেডিং দেওয়ার জন্য আমরা যে ট্যাগ ইউজ করি, হ্যাঁ সেটার নাম হচ্ছে এরকম যে H1 থেকে শুরু করে H1 H2। তোমরা হয়তো এখানে লিস্ট দেখতে পাচ্ছ যে H1 H2 H3 H4 H5 H6, টোটাল 6টা আছে, হ্যাঁ। এর মধ্যে H1টা আসলে সবচেয়ে বড়,
ঠিক আছে, আমরা হয়তো বললাম যে H1 এ দিলাম ইন্ট্রোডাকশন, হ্যাঁ, আর এরপর এখানে হয়তো আমি এটা কেটে দিই, এটার দরকার নেই বা এটা থাক, সমস্যা নেই, আমরা এটার পরে দিতে পারি। হয়তো আমি তোমাকে H4 দিলাম একটা, হ্যাঁ, দেখা জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, তো আমরা যদি এটা রিলোড দিই, দেখো আমরা H1 দিয়ে এখানে লিখছি ইন্ট্রোডাকশন, আর H4 দিয়ে এখানে লিখছি প্ল্যান্স। সো আইডিয়াটা হচ্ছে H1 সবচেয়ে বড়, H2 তারপর, H3 তারপর, সো H4 অবশ্যই ছোট হবে, তাই না? দেখো H1 অনেক বড়, তো H4 তার তুলনায় আসলে যথেষ্ট ছোট। ওকে, তো H4 যথেষ্ট ছোট, আমরা হয়তো H4 যদি তোমার পছন্দ না হয় যে ভাই H4 তো যথেষ্ট ছোট, আমি আসলে H3 দেই, তাও ভালো। ঠিক আছে, তাহলে আমি H3 দিলাম, দেখলে হ্যাঁ একটু বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, তো মোটামুটি আমরা আইডিয়া পাইছি। তো এরপর আমরা তাহলে হেডিং দেখলাম, প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম, আমরা বোল্ড দেখলাম, হ্যাঁ, আমরা এমফেসাইজ দেখলাম, আমরা ইটালিক দেখলাম। এরপর আমরা দেখতে পারি যে সেন্টার ট্যাগ কিভাবে কাজ করে। যেমন ফর এক্সাম্পল এই হাই লেখাটাকে আমি চাইতেছি একদম মাঝখানে চলে যাবে স্ক্রিনের, তাহলে এটার এক পাশে আমি দিব হচ্ছে সেন্টার ট্যাগ স্টার্ট করব, এবং আরেক পাশে আমি সেন্টার ট্যাগটা এন্ড করব। হ্যাঁ, সেন্টার ট্যাগটা এইচটিএমএল এখন অত মানে ইয়ে করে না দেখে এটা লাল দেখাচ্ছে, বাট যাই হোক ইট উইল ওয়ার্ক। দেখো আমাদের হাই লেখাটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এছাড়াও আসলে অনেক ট্যাগ আমরা ইউজ করি, যেমন আমি তোমাদেরকে একটা দেখাই, যে আমি হয়তো লিখতে চাচ্ছি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, রাইট? এই সমীকরণটা আমি লিখতে চাচ্ছি, তাহলে এটা আমি আসলে কিভাবে লিখতে পারি? দেখো এটা আমরা হচ্ছে হয়তো প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের ভিতর লিখলাম, বা প্যারাগ্রাফ ট্যাগ না দিলে হয়তো, যাই হোক। তো আমি একটা ব্র্যাকেট শুরু করলাম, রাইট, তারপর দিলাম এক্স। তো এক্স এর উপর স্কোয়ার লেখার জন্য আমি হচ্ছে এসইউপি, এসইউপি মানে সুপার, মানে সুপার টেক্সট, হ্যাঁ। তো এসইউপি এর ভিতর যদি 2 দেই তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারতেছ না, এই এতটুকু লেখার মধ্যে মধ্যে কিন্তু এক্স স্কোয়ার চলে আসছে, যে এক্স তারপর একটা সুপারের ভিতর হচ্ছে 2, তার মানে এটা একটা এক্স স্কোয়ার চলে আসছে, হ্যাঁ। মানে ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ, যে আমরা হয়তো লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আবার একটা সুপ দিয়ে আমি লিখলাম 2। হ্যাঁ, এই পুরো জিনিসটা যদি আমরা রিলোড দিই তাহলে হয়তো বুঝতে পারবা। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসছে। হ্যাঁ, তোমরা হয়তো আউটপুট দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আইডিয়াটা কি, যে আমরা এরকম সুপ এর ভিতর যেটা দিব ওটাকে আমরা বলতেছি সুপার টেক্সট। হ্যাঁ, সুপার টেক্সট। তো সুপার টেক্সট হচ্ছে উপরে চলে যায়, এরকম পাওয়ারে চলে যায়, হ্যাঁ, সুপার টেক্সট। আচ্ছা, এরপর প্লাস ওয়াই এটা নর্মালি লিখলাম, আবার সুপ এর ভিতর আমরা 2 দিলাম, তাহলে এই এটা উপরে চলে গেল। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এইভাবে তাহলে লিখে লেখা যাবে না, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আমি লিখলাম যে, সরি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো লিখতে চাইনি, ফর্মুলাটা কি, এক্স স্কোয়ার প্লাস 2xy নাকি, 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে রাখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার নাকি, 2। ওকে, তাহলে এখন এটা রিলোড দিলে দেখো এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো আমি এক্স প্লাস ওয়াই এরপর একটা সুপার টেক্সট দিয়ে লিখলাম। তো একইভাবে সুপার টেক্সটের পাশাপাশি আরেকটা জিনিস আমরা ইউজ করি যেটাকে আমরা বলি সাব টেক্সট। ওকে, এটাকে আমরা বলি সাব টেক্সট। সাব টেক্সট কিভাবে কাজ করে, এটা একটা প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে। তো প্যারাগ্রাফ নিয়ে আমরা ডিভ নিতে পারি, বুঝছো, ডিভ। ডিভও আসলে একটা ব্লক এলিমেন্ট, তোমরা দেখবা ডিভ এটা আসলে একটা ব্লক এলিমেন্ট, বাট এটার আসলে কোনো স্টাইলিং নাই। হ্যাঁ, প্যারাগ্রাফ যেমন নিজস্ব একটু স্টাইলিং করে, হ্যাঁ, মানে নিজস্ব একটু উপরে নিচে মার্জিন গুলা বাড়ায় কমায় এই সেই, ডিভের নিজস্ব কোনো স্টাইলিং নাই, বুঝছো। সে কিছুই করে না, সে জাস্ট একটা ডিভিশন ক্রিয়েট করে, সে কিছুই না, সে প্যারাগ্রাফ না, সে হেডার না, সে কিছুই না, সে জাস্ট একটা ডিভিশন ক্রিয়েট করে, একটা পার্টিশন ক্রিয়েট করে, হ্যাঁ হ্যাঁ। তো সমস্যা নেই, যাই হোক। তো দেখো একটা ডিভের ভিতরে আমি যেমন লিখি, যদি সাব লিখি, এসইউবি, সাব টেক্সট, সাব মানে হচ্ছে লেখাটা নিচে চলে যাবে, বুঝছো। দেখো আমি এইচ লিখে সাব দিয়ে 2 লিখলাম, তারপর ও লিখলাম, তাহলে এটা দেখাবে কি, H2O, পানি। দেখো তো বোঝা যাচ্ছে যে আমি সাব দিয়ে লিখলে লেখাটা নিচে চলে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো এভাবে আর কি আমাদের সুপার টেক্সট এবং সাবটেক্সট কাজ করে। তো সুপার টেক্সট এবং সাবটেক্সট ছাড়াও আমাদের আরো অনেক কিছু আছে, যেমন আমরা হয়তো মার্কুই ট্যাগটা তোমাকে দেখাতে পারি, মার্কি। হ্যাঁ, মার্কি, মার্কি ট্যাগটা দিয়ে আমি হচ্ছে তোমাকে লিখলাম হচ্ছে হ্যালো, ঠিক আছে। তাহলে দেখো এই যে মার্কি ট্যাগটার মধ্যে হ্যালো লিখলে এটা হচ্ছে খবরের খবরের যেরকম নিউজ স্ক্রল যায় না নিচে দিয়ে, এরকম এই জিনিসটা এরকম চলতে থাকবে, হ্যাঁ। তো এখানে আমি যদি বলি যে তোমাদের বলছিলাম যে অ্যাট্রিবিউটে এরকম আমরা হচ্ছে ওপেনিং ট্যাগের পর একটা স্পেস দিয়ে অ্যাট্রিবিউট লিখতে পারি, যেমন মার্কি ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে হচ্ছে যে ডিরেকশন, হ্যাঁ, ডিরেকশন। তো আমি ডিরেকশন দিয়ে যদি দেই হচ্ছে রাইট, হ্যাঁ, ডিরেকশন দিয়ে আমি যদি দেই হচ্ছে রাইট, তাহলে এটা কিভাবে কাজ করবে, দেখো এটা এখন লেফট টু রাইট যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে এখন লেফট টু রাইট যাচ্ছে।
তো এভাবে আর কি আমাদের ট্যাগ গুলো কাজ করে। ওকে, সো তোমরা যদি মানে ফার্দার এইচটিএমএল নিয়ে আরো অনেক কিছু পড়তে চাও, সো আই উড সাজেস্ট তোমরা হচ্ছে W3 Schools, হ্যাঁ, এই ওয়েবসাইটটা একটু ফলো করবা। W3 Schools ইজ আ ভেরি গুড ওয়েবসাইট ফর মানে লার্নিং এইচটিএমএল মোস্টলি। ওকে, তো এখানে তোমরা আসলে খুব ভালো ভালো কিছু টিউটোরিয়াল পাবো, বা তোমরা যেটা আসলে বুঝবা না ওটা সার্চ দিবা। হ্যাঁ, দ্যাটস দা মেইন গোল। তোমরা যেটা হয়তো বুঝবা না সেটা সার্চ দিবা, তাইলে মোটামুটি পেয়ে যাবা। ঠিক আছে, যেমন এখানে যে প্যারাগ্রাফ ট্যাগ, এইচটিএমএল কুইজ, হ্যাঁ, অনেক কিছু আছে। আচ্ছা, তো মার্কুই ট্যাগ, ব্লিঙ্ক ট্যাগ, হ্যাঁ, এরকম আমাদের অনেক ট্যাগ আছে। তো আমরা হচ্ছে লিস্ট বা এই জিনিসগুলো বা টেবিল, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট লেকচারে। তো এই লেকচারে মোটামুটি আমরা এরকম ফরম্যাটিং বা এগুলোই পড়বো। এছাড়া আমি হয়তো তোমাদের হরাইজন্টাল লাইনটা দেখাইতে পারি, যে ফর এক্সাম্পল আমি আমার এই লাইনের আগে, সূত্রের আগে আমি একটা এইচআর দিলাম, এইচআর। তাহলে এইচআর মানে কি? এইচআর মানে হরাইজন্টাল লাইন, হ্যাঁ, এইচআর মানে হরাইজন্টাল লাইন। দেখো মাঝখানে এরকম একটা হরাইজন্টাল লাইন চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি হয়তো তোমরা আইডিয়া পাইছো যে কিভাবে কাজ করে। তো আরো আরো কিছু জিনিস দেখানো যায়, যেমন দেখানো দরকার, এগুলো কোয়েশ্চেন আসে। তো যেমন আমরা হচ্ছে এরকম এস দিয়ে যদি কিছু লিখি, এস দিয়ে, তাহলে এটা হচ্ছে স্ট্রাইক থ্রু হয়ে যাবে, স্ট্রাইক থ্রু, স্ট্রাইক থ্রু হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রাইক থ্রু মানে মাঝখান দিয়ে একটা দাগ চলে যাবে, মানে এটা কেটে দিছে মাঝখান দিয়ে, স্ট্রাইক থ্রু। ঠিক আছে, আমরা এস দিয়ে না লিখে যদি আমরা মানে স্ট্রাইক লিখি, হ্যাঁ, এস দিয়ে না লিখে যদি স্ট্রাইক লিখি, তাও দেখবে এটা এরকম স্ট্রাইক থ্রু হয়ে যাবে। হ্যাঁ, এস এস লিখলেও স্ট্রাইক থ্রু, স্ট্রাইক লিখলেও স্ট্রাইক থ্রু। আর এই দুইটার কোনোটাই না লিখে যদি আমরা ডেল লিখি, তাইলেও দেখবা যে এটা আসলে স্ট্রাইক থ্রু হয়ে যাবে। মানে তিনটা ট্যাগ আসলে একই কাজ করে। অনেকটা আমরা যেরকম দেখছিলাম এমফ্যাসিস ট্যাগ আর স্ট্রং ট্যাগ একই কাজ করে, এরকম আমাদের স্ট্রাইক থ্রুর এরকম তিনটা ভ্যারিয়েশন আছে। ওকে, তো এই ট্যাগ গুলা জানলে মোটামুটি হচ্ছে আশা করা যায় যে আমরা সবকিছু মোটামুটি হ্যান্ডেল করতে পারবো। তো আমরা চলো তাহলে আবার আমরা ভিডিওতে ফেরত আসি। হ্যাঁ, আমি তোমাদের জন্য স্ক্রিনশট অফ করে দিলাম, তোমরা হয়তো এখন আবার আমাদের ভিডিওটা দেখতে পাবা। আচ্ছা। ওকে, আচ্ছা, তো তোমরা হয়তো আহ দেখবা যে আমাদের হচ্ছে এই ইমেজ আমরা পড়ি নাই, ইমেজ আমরা পরে পড়বো, এইচরেফ এগুলো পরে পড়বো, এবং আমাদের যে লিস্ট, হ্যাঁ, এই লিস্ট গুলো আমরা হচ্ছে পরে দেখবো। এছাড়া বাকি ট্যাগ গুলো মোটামুটি আমরা দেখেছি। তো চলো আমরা দেখি যে আমরা ট্যাগের আইডিয়া পেয়েছি। কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ, যার ভিতর এলিমেন্ট থাকবে থাকবে না, কন্টেন্ট থাকবে থাকবে না, ব্লক ট্যাগ মানে যেটা অটোমেটিক পরের লাইনে চলে যাবে, ইনলাইন ট্যাগ মানে যেটা পরের লাইনে যাবে না। তো আমরা এখন নতুন কিছু জিনিস দেখবো, যে এখানে আমাদেরকে বলতেছে যে অ্যাট্রিবিউটস অফ ফন্ট ট্যাগ, ফন্ট নামে একটা ট্যাগ আছে, বুঝছো? যেমন এখানে দেখো যে ফন্ট নামে এখানে হচ্ছে এই যে বডির ভিতর, এইচটিএমএল এর বডির ভিতর আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, বডির মধ্যে এই যে বিজি কালার ইউজ করছি, হ্যাঁ, বিজি কালার ইকুয়ালস টু ইয়েলো। তাহলে এটা কি আমাদের বডি ট্যাগের একটা অ্যাট্রিবিউট না? বডি ট্যাগের একটা অ্যাট্রিবিউট আমাদের হচ্ছে এই বিজি কালার, এটা হচ্ছে বডি ট্যাগের একটা অ্যাট্রিবিউট। আর এই ইয়েলোটা হচ্ছে এই অ্যাট্রিবিউটের কি ভ্যালু, এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি ইয়েলো, যে অর্থাৎ বিজি কালার আমি বললাম ইয়েলো, বা আমি বলতে পারতাম বিজি কালার হচ্ছে ব্লু, তাই না, বা এরকম কিছু একটা। সো তাহলে কি হবে, আমাদের পুরা এইচটিএমএল এর পুরা বডিটাই আসলে, কারণ বডি তো আসলে পুরা বডিটাই, রাইট, পুরা পেজটাই, ওয়েব পেজটাই হচ্ছে বডি। ওকে, তো মানে পুরা ওয়েব পেজটার যে বডি পুরাটাই আসলে ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, বুঝছো? তুমি যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় কালার দাও, তাহলে সেটা দেখতে ডিফারেন্ট, কিন্তু তুমি পুরো বডিতেই কালার দিয়ে দিছো, রাইট? যেমন এখানে দেখো আমরা কি করলাম, যে আমরা ফন্ট নামে একটা ট্যাগ নিলাম, ফন্ট। ফন্ট ট্যাগ নিয়ে আমরা হচ্ছে বললাম যে এই যে ফন্ট ট্যাগ স্টার্ট করলাম, এখানে ওপেনিং ট্যাগ শেষ করলাম, এরপর উদ্ভাস লিখলাম, লেখার পর আবার এটা এন্ড করে দিলাম। তো দেখো ফন্টের পর আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, ফেস। ফন্ট ফেস হচ্ছে ভেরডানা। ওকে, ফন্ট ফেস হচ্ছে ভেরডানা। তো ফন্ট ফেস মানে কি? ফন্ট ফেস মানে ফন্টের নাম। আমরা যে ফন্ট ইউজ করতে চাই তার নামটা এখানে দিয়ে দিব, যেমন এখানে ভেরডানা বা টাইমস নিউ রোমান বা এরিয়াল, বা তুমি যে ফন্টটি ইউজ করতে চাও। হ্যাঁ, যেমন তুমি এখানে আবার ফন্টের সাথে ফেস ছাড়াও তোমরা কালার দিতে পারো, কালার, ফন্টের কালার হবে এটা। তাহলে আমাকে বলো, আমি যখন কালার মানে ফন্টের ভিতর কালার দিব তখন শুধুই লেখাটা কালার হবে, বাট আমি যখন বডির ভিতর কালার দিব তখন পুরো বডিটাই কালার হবে। ফর এক্সাম্পল, তুমি যদি একটা টেবিলের মধ্যেই কালার দাও তাহলে পুরো টেবিলটা কালার হবে। তুমি একটা টেবিলের ভিতর চাইলে একটা পার্টিকুলার সেলকে কালার করতে পারো, বা একটা রো কে কালার করতে পারো, আমরা যখন টেবিল দেখবো তখন দেখবো। আচ্ছা, তো ফন্টের সাইজও ডিফাইন করা যায়, ফন্টের সাইজ এত উদ্ভাস। এখন তুমি ভাবতে পারো, ভাইয়া তিনটা কথা যে তিন জায়গায় লেখছে, আমি কি একসাথে দুইটা অ্যাট্রিবিউট লিখতে পারবো না? অবশ্যই পারবা। কখনো যদি এরকম হয় তোমার দরকার পড়ে, তুমি লিখতে পারবা যে ফন্ট ফেস ইকুয়ালস, ফর এক্সাম্পল ভেরডানাই নিলাম আমরা, হ্যাঁ, তারপরেই আর কি, মানে পাশেই আমি নিচে লিখলাম সাইজ ইকুয়ালস টু, তুমি লিখলা হচ্ছে 14, শেষ। হ্যাঁ, তারপর তুমি তোমার যেটা লেখার ওটা লিখবা, লেখার পর লাস্টে হচ্ছে আবার ক্লোজিং ট্যাগ দিবে, তাই না? ফন্ট হচ্ছে ক্লোজ করে দিতে হবে।
এটা হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যেই থাকে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু, এবং তারপর লাস্টে ক্লোজিং ট্যাগ। তো এখানে কিন্তু অ্যাট্রিবিউটের ভ্যালু আছে, সাব ভ্যালু নাই। হ্যাঁ, সাব ভ্যালু নাই। তোমরা দেখবা যে অ্যাট্রিবিউটের ভ্যালু, সাব ভ্যালু, এটা তোমরা দেখবে স্টাইল স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর। হ্যাঁ, যে সাব ভ্যালুর কনসেপ্টটা এটা শুধুমাত্র তোমরা পড়বা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর। স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট থাকে, প্রত্যেকটা এলিমেন্টেরই এই অ্যাট্রিবিউটটা থাকে। স্টাইল নামে যে অ্যাট্রিবিউটটা, সেটা প্রত্যেকটা এলিমেন্টেরই থাকে। এইটা দিয়েই হচ্ছে আমরা ওই যে ক্যাসকেডিং স্টাইল শিট পড়লাম না, স্টাইলিং এর কাজগুলো করি আসলে। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আইডিয়া পাওয়া গেছে যে এটার আউটপুটটা কিরকম হবে। প্রথম উদ্ভাস লেখা থাকবে ভেরডানা ফন্টে, ঠিক আছে, ওটার কালার হবে নর্মাল ব্ল্যাক, সাইজ হবে নর্মাল যে সাইজ থাকে 12 হয়তো। পরের উদ্ভাসটা হবে, কালারটা হবে আমরা বলে দিলাম যে 00FFFF। তো এই যেভাবে আমার কালার বলছে, এটাকে কি বলে বলতো? এটাকে বলে হেক্স কোড। এটাকে বলে হেক্স কোড, অর্থাৎ আমরা হেক্সাডেসিমালে একটা কালার দিয়ে দিছি। হ্যাঁ, তো হেক্স কোডের আইডিয়াটা হচ্ছে যে প্রথম দুইটা আমরা এরকম হ্যাশ দিয়ে লিখি, যে প্রথম দুইটা হবে রেড, যেমন আমাদের রেড এখানে কত 00। তারপরের দুটো হবে গ্রিন, এখানে আমাদের গ্রিন কত FF। আর তারপরের দুটো হবে ব্লু, আমাদের ব্লু হচ্ছে FF। তো ম্যাক্সিমাম আসলে FF। হ্যাঁ, FF মানে হচ্ছে এটা হেক্সাডেসিমালের F। হ্যাঁ, হেক্সাডেসিমালের F। তো FF মানে কি? আমাদের গ্রিন হচ্ছে এখানে 255, FF মানে 255, ব্লু 255। হ্যাঁ, ম্যাক্সিমাম। তার মানে কি গ্রিন আর ব্লু মিলে আসলে কোন কালারটা হয়? গ্রিন আর ব্লু মিলে মোস্ট প্রবাবলি সায়ান কালারটা হয়, তাই না? সায়ান। তো তাহলে সায়ান কালারটা দেখাবে, ঠিক আছে। তো বুঝতে পারতেছ আইডিয়াটা? তো এইভাবে কালার দিয়ে দিতে পারি। ফন্ট সাইজ হচ্ছে এটা পিক্সেলে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার আউটপুট আমরা বুঝলাম, ফন্ট ট্যাগটা আমরা বুঝলাম। তো এরপর আমরা চলে যাই যে স্টাইল। ঠিক আছে, স্টাইল। দেখো, আমি তোমাকে বলছিলাম যে প্রত্যেকটা ট্যাগেরই একটা অ্যাট্রিবিউট থাকে স্টাইল। হ্যাঁ, সেটা H4 হোক, সেটা প্যারাগ্রাফ হোক, বা সেটা অন্য কিছু হোক। তো দেখো, স্টাইল অ্যাট্রিবিউটটা আসলে স্টাইলিং এর কাজ করে, স্টাইলিং। হ্যাঁ, এবং এটা খুব মজার যে আমরা ফন্ট দিয়ে যে কাজটা করতে চাচ্ছিলাম, যে একটা ফন্টের নাম চেঞ্জ করব বা সামথিং, ফন্ট নামে একটা ট্যাগ নিয়ে আসছি, সেটা চাইলে আমি একটা, হ্যাঁ মানে H4 এর ভিতর বা P এর ভিতর বা যে কোনো জায়গায় আমি স্টাইল দিয়ে করে ফেলতে পারি। দেখো, স্টাইলের ভিতর লিখলে আমার লিখতে হবে ফন্ট ফ্যামিলি। স্টাইলের ভিতর যদি লিখি ফন্ট ফ্যামিলি, নট ফেস। ফন্ট ফেস লিখতে হয় হচ্ছে ফন্ট ট্যাগের ভিতর, আর স্টাইলের ভিতর লিখলে আমাদের হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি দিয়ে আমি বলে দিলাম হচ্ছে ভেরডানা। তোমরা কি এখানে খেয়াল করছো যে এটা যে ভ্যালু এবং সাব ভ্যালু? হ্যাঁ, এই যে এই জিনিসটা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আমাদের ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের সাব ভ্যালু। ওকে, সো ভেডানা না ভেরান্ডা, আচ্ছা যাই হোক, হোয়াটএভার। আহ তারপর হচ্ছে এ হেডিং দিয়ে H4। হ্যাঁ, আচ্ছা, একইভাবে পি, প্যারাগ্রাফের ভিতর স্টাইল দিয়ে ফন্ট ফ্যামিলি কুরিয়ার। এরপর প্যারাগ্রাফ বা পরে স্টাইল দিয়ে ফন্ট ফ্যামিলি এরিয়াল, ফন্ট সাইজ 70%, মানে অ্যাকচুয়ালি যা থাকে তার চেয়ে ছোট 70%, কালার রেড, ফন্ট স্টাইল হচ্ছে ইটালিক। হ্যাঁ, ফন্ট স্টাইলও দিয়ে দেওয়া যায়, মানে তুমি চাইলে আলাদা ইটালিক ট্যাগ না দিয়ে আই ট্যাগ বা এমফেসিস ট্যাগ দিয়ে ফন্ট স্টাইল দিয়ে দিলা। অনেক সময় ফন্টের ওয়েট দেওয়া যায়, ফন্টের ওয়েট দিয়ে তুমি দিয়ে দিলা বোল্ড, তাহলে ফন্টটা হচ্ছে এরকম বোল্ড আকারে দেখাবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়া। তো এগুলা হচ্ছে আমরা তাহলে একটু প্র্যাকটিস করে দেখতে পারি। এরপর আমরা হচ্ছে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারি। দেখো, যেটা আমরা সুপার টেক্সট, সাব টেক্সট, বোল্ড, ইটালিক, স্মল, মার্কিউ, হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। তো চলো আমরা এই জিনিসটা তাহলে আবার একটু প্র্যাকটিস করে দেখবো, তারপর আমরা হচ্ছে MCQ সলভ করতে চলে যাবো। ওকে, আচ্ছা, তো আমরা যদি আবার একটা ব্ল্যাঙ্ক HTML দিয়ে স্টার্ট করি, চলো। হ্যাঁ, আমরা এটার নাম দিলাম হচ্ছে সেকেন্ড HTML, এবং সেটার বডির মধ্যে আমরা মনে করো যে এই স্টাইলিং এবং ফন্ট এই জিনিসটা দেখতে চাই। তো ফর এক্সাম্পল, আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ স্টার্ট করলাম, এবং তার ভিতর আমরা দিলাম যে ফন্ট। হ্যাঁ, ফন্ট ট্যাগ দিয়ে শুরু করলাম। তো ফন্টের ভিতরে আমি কিছু অ্যাট্রিবিউট দিলাম, যে ফন্ট ফেস হচ্ছে, যেমন আমরা দিলাম হচ্ছে ভেরডানা, বা আমরা দিতে পারি এরিয়াল, রাইট, এরিয়াল ফন্ট ফেস, এবং তার মধ্যে আমরা লিখলাম হচ্ছে হ্যালো। হ্যাঁ, তো এটা যদি আমরা রিলোড দিই, তাহলে দেখো যে এরিয়াল ফন্টে হ্যালো লেখা আসছে, এরিয়াল। হ্যাঁ, তোমরা মানে হয়তো কেউ না বুঝলে এরিয়াল ফন্ট হয়তো এরকমই, মানে তোমরা জানো না, তাইলে আর কি অন্য আমরা ফন্ট দিতে পারি, ঠিক আছে, যে ভেরান্ডা। ওকে, ভেরান্ডা দিলে দেখবা যে ফন্টটা ডিফারেন্ট। ভেরান্ডা না, বাই দ্য ওয়ে, এটার নাম কি? ভেরডানা, ভেরডানা, ভেরডানা না ভেরান্ডা? হ্যাঁ, এই যে ভেরডানা। হ্যাঁ, তো দেখো, এই যে ভেরডানা ফন্টটা হচ্ছে এরকম। ওকে, আমরা হয়তো অন্য অন্য মানে বিভিন্ন ফন্টের নাম দিতে পারি। হ্যাঁ, যে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান বাই দ্য ওয়ে বাই ডিফল্ট থাকে, বাই ডিফল্ট টাইমস নিউ রোমানই থাকে। আমরা হয়তো অন্য মানে যেই ফন্টের নাম তুমি চাও আসলে সেটাই দিতে পারবা। ঠিক আছে, হয়তো প্রোডাক্ট সেন্স আছে গুগলের, প্রোডাক্ট সেন্স হাইফেন দিয়ে লেখে নাকি ডিরেক্ট লেখে আমার ঠিক মনে নেই। প্রোডাক্ট সেন্স হয়তো বাই ডিফল্ট পাবে না। হ্যাঁ, প্রোডাক্ট সেন্স ওর কাছে বাই ডিফল্ট নেই। এইচটিএমএল এর কাছে বাই ডিফল্ট কিছু ফন্ট থাকে, বুঝছো? বাই ডিফল্ট কিছু ফন্ট থাকে, যেমন আমরা ফন্ট ফেস দিয়ে যেমন লিখতে পারি, হয়তো ফন্ট ফেস দিয়ে আমরা এটা রেখে দিই, এরিয়ালেই রেখে দিই। হ্যাঁ, আমরা এটা এরিয়ালেই রেখে দিই। আমরা নিচের লাইনে আবার লিখি হয়তো
যে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা একটা ফন্ট ট্যাগ স্টার্ট করলাম। তো এখানে আমরা হয়তো ফন্ট ফ্যামিলি দিতে পারি, বুঝছো? ফন্ট ফ্যামিলি দিয়ে আমি দিলাম হচ্ছে যে আমরা এই ফন্ট হবে কার্সিভ। ঠিক আছে, ইট শুড ওয়ার্ক। এটা এইচটিএমএল আগে কাজ করতে, এখন আমি আসলে হঠাৎ করে কেন জানি মিস করলাম যে এইচটিএমএল 5 এটা আছে কিনা। তো লেটস সি, হ্যাঁ আমরা একসাথে করে দেখি যে কার্সিভ, হ্যাঁ এটা আমি বুঝাচ্ছি কিভাবে কার্সিভ কাজ করে, বাট লেটস সি আমরা এখানে ওয়ার্ড লিখলাম। তো ফন্টটাই কার্সিভ আসবে না, ফন্টটা কার্সিভ আসবে না, এটা এখন আর কাজ করে না। সো লেটস নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা তাহলে সাইজটা একটু দেখি ফন্টের, হ্যাঁ যে সাইজ। তো ফন্টের সাইজ দিয়ে আমি যদি এখানে সাইজ দিয়ে দিই, ফর এক্সাম্পল আমি সাইজ দিলাম হচ্ছে 25, তাহলে ফন্টটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, বুঝছো, 25 পিক্সেলে। তো ডিফল্ট হচ্ছে মোস্ট প্রবাবলি 12 পিক্সেলে থাকে। হ্যাঁ ডিফল্ট মনে হয় 12 পিক্সেলে থাকে। উম ওকে, ঠিক আছে, আপডেট হইতেছে না কেন? আচ্ছা, ওকে। সো এটাই আর কি তাইলে। এখানে আমরা ফন্ট সাইজ দিয়ে হচ্ছে সাইজটা দিতে পারি। সাইজটা আমরা হচ্ছে চেঞ্জ করে দেখি, হ্যাঁ লাস্ট টাইম ওয়াই ডিডন্ট ইট ওয়ার্ক। আচ্ছা, সো সাইজের একটা আপার লিমিট আর লোয়ার লিমিট আছে দেখা যাচ্ছে। হ্যাঁ এই কারণে আসলে সাইজ তুমি যা চাবা তাই হয়তো দিতে পারবা না। আপার লিমিট লোয়ার লিমিট আছে, হ্যাঁ, দ্যাটস ইট। আচ্ছা, তো তাহলে আমরা ফন্ট সাইজটা দেখলাম। ফন্ট সাইজের পর আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ফন্টের সাইজ, ফন্টের ফেস, এবং আরেকটা জিনিস আমরা দেখেছিলাম সেটার নাম ছিল ফন্টের কালার, রাইট? ফন্টের কালার। তো চলো আমরা ফন্টের কালারটা দেখি। আমরা দিলাম হচ্ছে কালার ইকুয়ালস, আমরা দিলাম হচ্ছে 00FF, রাইট? এটাই ছিল। তো দেখি কালারটা কি হয়, দেখছো এটা হচ্ছে সায়ান কালার হয়ে গেছে ফন্টটা, হ্যাঁ সায়ান কালারের। কারণ আমরা গ্রিন আর ব্লু ফুল দিছি। তো তো মনে করো ফর এক্সাম্পল আমি যদি গ্রিন পোর্শনটা একটু কমায় দিই, গ্রিন পোর্শনটা দিলাম C1 এরকম কিছু, তাহলে কালারটা একটু ব্লুইশ হবে, দেখছো আর একটু ব্লুইশ হয়েছে, ব্লুটা বাড়তেছে। গ্রিন পোর্শন আর একটু কমাই দিলাম, ঠিক আছে, আমি দিলাম হচ্ছে B0, তাহলে ব্লুটা আর একটু ফুটে উঠবে, বুঝছো, ব্লুটা। এবং আমি যদি রেড পোর্শন একটু বাড়ায় দেই, ফর এক্সাম্পল রেড পোর্শন যদি আমি দিই 5, তাহলে দেখবা যে ব্লু গ্রিন মিলে আর কি একটা কালার। সো এটা আর কি, মানে এটা ইয়ে করে। আচ্ছা, তো কালারটা আমরা দেখলাম। এরপর কালারের পর আমরা হচ্ছে তাহলে এখন দেখবো যে সেম জিনিসটা যদি আমি আসলে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করতে চাই, কিভাবে করতে পারি। তো স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আমাদের প্রত্যেকটার ভিতর থাকে, এবং দ্যাটস দ্য ওয়ে টু গো। স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আসলে করা উচিত বা করা দরকার বা করে। তোমরা দেখতে পাচ্ছ যে ফন্ট ট্যাগটাকে লাল করে দিয়েছে, বিকজ এটা আসলে ইউজ হয় না এখন, বুঝছো, এটা আসলে ইউজ হয় না। তো স্টাইল দিয়ে আসলে করা হয় বা করে বা আমরা করব, হ্যাঁ ইনশাল্লাহ, এবং পরীক্ষার কোশ্চেন গুলো স্টাইল দিয়েই আসবে, হ্যাঁ। তো এখানে যদি আমরা দেই যে ফন্ট ফ্যামিলি, দেখো এটা সাজেস্টও করতেছে, ঠিক আছে, এখানে আমরা ফন্ট ফ্যামিলি দিতে পারি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি, হ্যাঁ ফন্ট ফ্যামিলি আমি দিলাম হচ্ছে, এখানে অনেক কিছু দেখায়। তো ফর এক্সাম্পল ফন্ট ফ্যামিলি আমি দিলাম হচ্ছে এরিয়াল, যেমন আমরা দিয়েছিলাম, আমি হয়তো এরিয়ালই লিখলাম, হ্যাঁ এরিয়াল, ওকে। এরিয়াল লিখলেই হবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া যায়, যেমন দেখো এটা চুজ করলে সে কমা কমা দিয়ে অনেকগুলো লিখবে, অর্থাৎ এরিয়াল না পাইলে সে হেলভেটিকা, হেলভেটিকা না পাইলে সে যে কোনো স্যান্স সেরিফ, বুঝছো, যে কোনো স্যান্স সেরিফ, হ্যাঁ। ফন্টের অনেকগুলো এরকম ফ্যামিলি আছে, বুঝছো। আমি যদি তোমাদেরকে আহ একটু বলি যে মানে বিভিন্ন টাইপের ফন্ট আছে, যেমন সেরিফ হচ্ছে একটা জনরা অফ ফন্ট, মানে অনেক মানে বিভিন্ন ধরনের ফন্টকে সেরিফ বলে, বুঝছো। মানে যেই ফন্ট গুলা এরকম তোমার ওই ইয়ে আর কি, মানে এরকম প্লেন না, যেই ফন্ট গুলো হচ্ছে তোমার এরকম ইয়ে থাকে, একটু এজ বের করে থাকে, ওগুলাকে মোস্ট প্রবাবলি সেরিফ বলে। আবার আরেকটা নাম হচ্ছে সেন্স সেরিফ, হ্যাঁ সেন্স সেরিফ। আবার একটা ফন্টের ইয়া হচ্ছে কার্সিভ, অর্থাৎ এরকম বাঁকানো বাঁকানো যত ফন্ট আছে সবার একটা নাম হচ্ছে কমন ফ্যামিলি বা কমন জনরার নাম হচ্ছে কার্সিভ ফন্ট। কিছু ফন্ট আছে মনোস্পেস। মনোস্পেস মানে হচ্ছে যে এই ফন্ট গুলো হচ্ছে তোমার প্রত্যেকটা লেটার একই পরিমাণ জায়গা নিবে। যেমন দেখো আমরা যখন লিখি আই, হ্যাঁ আই লেখা, আই আই লেটারটা একটা চিকন চিকন একটা লেটার, তাই না? আই বা এল বা টি এগুলা অল্প একটা জায়গা নেয়, কিন্তু বি, ডি, আর এগুলা মোটা মোটা লেটার, তাই না? যেমন তোমরা হয়তো ডান পাশে দেখো যে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড লেখাটার মধ্যে এল খুবই চিকন, অল্প একটা জায়গা নিছে, হ্যাঁ। বাট আমরা যদি মনোস্পেস একটা ফন্ট দিই, ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাই যে আমরা হচ্ছে মনোস্পেস একটা ফন্ট দিই, হ্যাঁ ফন্ট ফ্যামিলি দিই, আমি যদি দিই মনোস্পেস, হ্যাঁ এই যে মনোস্পেস যদি আমি দিই, তাহলে দেখবা যে আমরা এটার ভিতর লিখলাম হ্যালো, তাহলে দেখবা যে প্রত্যেকটা লেটার আসলে একই পরিমাণ জায়গা নেবে, বুঝছো। আমরা এটা কেটে দিই। এরকম কিছু জনরা আছে, বুঝছো, সেরিফ, সেন্স সেরিফ, মনোস্পেস। দেখো এই যে হ্যালো এমন ভাবে লেখা, দেখো এলগুলা কিন্তু গ্যাপ আছে, প্রত্যেকটা লেটার একই পরিমাণ জায়গা নিছে, হ্যাঁ এটাই হচ্ছে মনোস্পেস ফন্ট।
প্রত্যেকটা লেটার একই পরিমাণ জায়গা নিবে। হ্যাঁ, দুইটা এল গুলো এমন ভাবে কিন্তু একটু মোটা মোটা করে লেখা যেন ওগুলো একই পরিমাণ জায়গা নেয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা মনোস্পেস ফন্ট। মনোস্পেস হচ্ছে ফন্টের একটা জনরার নাম। হ্যাঁ, তো তার একটা এক্সাম্পল হচ্ছে যেমন কুরিয়ার, কুরিয়ার, নিউ কুরিয়ার, এগুলো হচ্ছে তোমার মনোস্পেসের এক একটা মানে ফন্টের নাম। আমি বুঝাইতে পারছি আইডিয়াটা? যেমন পপ, রক, এগুলা গানের এক একটা জনরা। হ্যাঁ, পপ টাইপের গানের একটা নাম হচ্ছে ফর এক্সাম্পল টেইলর সুইফটের একটা গান বা এরকম। ঠিক আছে, তো জনরা, হ্যাঁ, ফ্যামিলি, টাইপ। আচ্ছা, তাহলে আমরা ফন্ট ফ্যামিলি শিখলাম। তো ফন্ট ফ্যামিলির পর আমরা এখন শিখতে পারি যে তাইলে এই যে সেমিকোলন দিয়ে, দেখো এই যে সেমিকোলন দিয়ে আমরা আরেকটা লিখব স্টাইলের ভিতরেই, কিন্তু স্টাইলের ভিতরেই আমরা এই ফন্ট ফ্যামিলির মধ্যে লিখলাম কুরিয়ার, তারপর সেমিকোলন দিয়ে আরেকটা জিনিস লিখতে পারবো। যেমন ফর এক্সাম্পল সেমিকোলন দিয়ে এটা আমরা নিচের লাইনে নিয়ে যাই, এখানে রাখি। এটা সেমিকোলন দিয়ে আমরা লিখলাম হচ্ছে ফন্ট ফ্যামিলি গেল। তারপরে এরপর আমরা লিখলাম যে ফন্ট, আমরা সাইজ লিখতে পারি। হ্যাঁ, দেখো ফন্ট সাইজ দিয়ে আমরা দিলাম হচ্ছে ফন্ট সাইজ। আমি চাইলে লার্জ, লার্জ আর মিডিয়াম এগুলো দিতে পারি। এগুলো একটা রিলেটিভ সাইজ দিয়ে আমি 0% দিয়ে দিতে পারি। অনেক ধরনের ইয়ে আছে। তো আমি বলে দিলাম 20 পিক্সেল। ওকে, আমরা পিক্সেলে বলে দিলাম ফন্ট সাইজ এত। এবং তারপর হয়তো আমরা ফন্টের স্টাইল বলে দিলাম। হ্যাঁ, যে ওই যে ইটালিক ছিল আমাদের ফন্টের স্টাইল, ফন্টের স্টাইল আমরা দিলাম। দেখো এখানে ইনহেরিট, নর্মাল। ইনহেরিট মানে তার প্যারেন্ট এলিমেন্টের যেটা থাকবে ওইটা আমরা ইটালিক দিলাম। আবার ফন্ট ওয়েটও দিতে দেওয়া যায়। ফন্ট ওয়েট যদি আমরা দিই, এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে বোল্ড। ওকে, এটা চাইলে নাম্বার দেওয়া যায়। তো আমরা অনেক কিছু করছি। সে একটু বাঁকা হবে, ইটালিক হবে, বোল্ড হবে, অনেক কিছু হবে, বড় হবে। দেখছো, সে ইটালিক হয়েছে, সে বোল্ড হয়েছে, সে সাইজে বড় হয়েছে, এবং কুরিয়ার ফন্টে আছে। সাইজটা যদি আমরা আরো বড় করি, 30-এর জায়গায় যদি আমরা 50 দেই, তাহলে এটা আরো বড় হবে। দেখছো? ওকে, তাহলে তোমরা মোটামুটি আই গেস আইডিয়া পাইছো যে কিভাবে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। স্টাইল অ্যাট্রিবিউট এগুলো ছাড়াও আমরা হয়তো আরো অনেক রকমের আহ ইয়ে ইউজ করতে পারি। বাই দ্য ওয়ে, তোমাদের বিজি কালারটা একটু দেখাই। বিজি কালার যেটা আমরা দেখেছিলাম, যে বডির ভিতর আমরা বিজি কালার দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো। হ্যাঁ, তাহলে বডিটা হচ্ছে ইয়েলো কালার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো লাল করে দিয়েছে। এটা করা উচিত না। আমাদের কি করা উচিত বলতো? আমাদের বডির ভিতরে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে তার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার একটা আছে, এটার ভিতরে আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল ইয়েলো। বা আমরা এই যে একটা ইয়ে দিই, আমরা হচ্ছে সায়ান দিই। হ্যাঁ, সায়ান খুবই সুন্দর একটা কালার। হ্যাঁ, এই যে সায়ান দিলাম, সায়ান ব্যাকগ্রাউন্ড, তাই না? তো স্টাইল মানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমাদের স্টাইলিং করতে হবে। হ্যাঁ, এই ধরনের অন্য কোনো অ্যাট্রিবিউট দিয়ে আসলে করা উচিত না বা করে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আইডিয়া পাইছি যে অ্যাট্রিবিউট গুলো কিভাবে ইউজ করে। স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটে চাইলে আমরা হচ্ছে অনেক কিছুতে এরকম হাইট, ওয়েট, মানে হাইট বা উইডথ এগুলাও মানে সেট করতে পারি। হ্যাঁ, বা ফন্টের কালারও আমরা সেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে ফন্টের কালার সেট করতে চাই, তাহলে আমরা বলবো যে কালার। ঠিক আছে, কালার, কালার বলে আমি বললাম ফন্টের কালার হবে আমার ব্রাউন। ওকে, তাহলে আমাদের লেখাটা ব্রাউন কালার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এই ধরনের আর কি। হ্যাঁ, চাইলে এগুলোরও বিজি কালার দেওয়া যায়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে যেমন টেক্সট লাইন। টেক্সট লাইন, হ্যাঁ, টেক্সট লাইন যেগুলো আমাদের লাগবে ওগুলো আমি তোদেরকে দেখাই দিচ্ছি। টেক্সট লাইন এছাড়াও আসলে অনেক কিছু হয়তো থেকে যেতে পারে যেগুলো লাগবে, বাট যেমন আমি সেন্টার দিলাম টেক্সট লাইন। হ্যাঁ, সেন্টার, তার মানে আমার টেক্সটটা চলে যাবে সেন্টারে। ওকে, আমার ওয়েব পেজের সেন্টার, মানে আমি তো জুম করে রাখছি দেখে মনে হচ্ছে ডানে চলে গেছে, বাট এটাই আসলে ওয়েব পেজের সেন্টার। হ্যাঁ, আমি যদি একদম 100%-এ নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটাই ওয়েব পেজের সেন্টার। ঠিক আছে, সে সেন্টারে নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে একটু জুম করে রাখি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে স্ক্রিনশটটা অফ দিলাম। আমরা আবার হচ্ছে আমাদের ক্লাসে ফেরত যাই এবং সেখানে যাই আমরা এমসিকিউ গুলো সলভ করি। চলো। আচ্ছা, তাহলে আমরা এগুলো পড়েছি, তো চলো আমরা দেখি এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি। এইচটিএমএল এ আমরা হচ্ছে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করি, তাই না? খুবই সহজ। সঠিক এইচটিএমএল সিনট্যাক্স কোনটি? এইচটিএমএল এ আমরা কি এভাবে স্টার্ট করে এরকম পড়ে না, স্টার্ট আর এন্ডিং কি সেম না? এরকম একটা মানে স্টার্ট করবে একটা, শেষ করবে আরেকটা, এরকম না। যেটা স্টার্ট করবে সেটাই শেষ করবে এবং একটা স্ল্যাশ থাকবে, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তারপর দেখো এইচটিএমএল এর পূর্ণ রূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, প্রথমটা, তাই না? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইচটিএমএল কোড আমি যদি প্যারাগ্রাফ ট্যাগ, বড় হাতের ছোট হাতের সমস্যা নেই, বুঝছো, পিটা বড় হাতের হইলেও সমস্যা নেই। তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আমি দিলাম হচ্ছে সিএইচ, ফার্স্টে দিলাম সিএইচ, তারপর আমি সাব নিলাম। সাব মানে নিচে, নিচে দিলাম 3, তারপর আমি লিখলাম সিএইচ, তার মানে কি হলো CH3CH। তাহলে এটা হচ্ছে অপশন বি, CH3CH। ওকে, আচ্ছা, তারপর দেখো যে RGB 255 255 0 এটা কোন রং নির্দেশ করে? তার মানে এটা হচ্ছে রেড প্লাস গ্রিন, তাই না? রেড আমি একদম ফুল নিছি 255, আর গ্রিনও ফুল নিছি। তো রেড প্লাস গ্রিন করলে আমরা আসলে ম্যাজেন্টা কালার পাই, বুঝছো, ম্যাজেন্টা। রেড প্লাস গ্রিন করলে আমরা হচ্ছে ম্যাজেন্টা কালার পাই, ম্যাজেন্টা। এখানে দেখো আমাদের ম্যাজেন্টা আছে। হ্যাঁ, এই যে ম্যাজেন্টা। আচ্ছা, রেড প্লাস সরি রেড কি বলতেছে, রেড প্লাস গ্রিন করলে ম্যাজেন্টা পাই, কি উল্টা পাল্টা বলছে। রেড প্লাস গ্রিন করলে আমরা ইয়েলো পাই। ঠিক আছে, ইয়েলো কালার দিয়ে ইয়েলো লিখে ম্যাজেন্টা, রেড প্লাস গ্রিন করলে আমরা ইয়েলো পাই। হ্যাঁ,
রেড প্লাস গ্রিন করলে আমরা ইয়েলো পাই। আমরা ম্যাজেন্টা পাই হচ্ছে তোমার রেড প্লাস ব্লু করলে, হ্যাঁ রেড প্লাস ব্লু করলে আমরা ম্যাজেন্টা পাই। ওকে, আমাদের প্রাইমারি কালার হচ্ছে তিনটা। প্রাইমারি কালার তিনটা হচ্ছে রেড গ্রিন ব্লু, হ্যাঁ আরজিবি। প্রাইমারি কালার তিনটা হচ্ছে রেড গ্রিন ব্লু আরজিবি। আর আমাদের সেকেন্ডারি কালার হচ্ছে তিনটা, সেটা হচ্ছে আমাদের সায়ান, মেজেন্টা এবং ইয়েলো। সায়ান, মেজেন্টা এবং ইয়েলো। সায়ান পাই আমরা কখন? গ্রিন আর ব্লু যদি মিলাই। আমরা মেজেন্টা পাই কখন? যখন আমরা রেড আর ব্লু মিলাই। আর আমরা ইয়েলো পাই হচ্ছে যখন আমরা যখন হচ্ছে রেড আর গ্রিন মিলাই, তাই না? এরকম। আচ্ছা, তো এরপর দেখো আমাদের পরের কোশ্চেনটা, সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? আমরা জানি H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট, তাই না? H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। আচ্ছা, তারপর দেখো ওয়েবসাইট তৈরি করতে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? হ্যাঁ অবশ্যই ওয়েবসাইট তৈরি করতে HTML ব্যবহার করা হয়, তাই না? খুবই সহজ, ইনশাল্লাহ আমরা পারবো পরীক্ষায়। ডায়নামিক ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয়। দেখো ডায়নামিক ওয়েব পেজ হচ্ছে যেটার ব্যাকএন্ড থাকে, হ্যাঁ। একটা স্ট্যাটিক ওয়েব পেজ যে তুমি কোনো কিছু চেঞ্জ করবা না, রাইট? তো দেখা যায় স্ট্যাটিক ওয়েব পেজ আসলে অনলি ফ্রন্ট এন্ড। স্ট্যাটিক ওয়েব পেজ গুলো আসলে অনলি ফ্রন্ট এন্ড হয়, অনলি ফ্রন্ট এন্ড। আর ফ্রন্ট এন্ড লিখতে আমাদের কি লাগে বলতো? HTML, হ্যাঁ CSS, আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাই না? আচ্ছা, কিন্তু আমি যদি বলি যে আমাদের ডাইনামিক ওয়েবসাইট, তাহলে ডাইনামিক ওয়েবসাইটে আসলে ফ্রন্ট এন্ড ছাড়াও আসলে ব্যাক এন্ডও থাকবে, হ্যাঁ। ডাইনামিক ওয়েবসাইটে ফ্রন্ট এন্ড ছাড়াও ব্যাক এন্ডও থাকবে। তো ব্যাক এন্ডে আসলে ব্যাক এন্ড থাকে এবং ব্যাক এন্ডের পাশাপাশি একটা ডাটাবেজও থাকে, বাই দ্য ওয়ে, হ্যাঁ। ব্যাক এন্ডের পাশাপাশি একটা ডাটাবেজও থাকে, মানে এটা আমরা আসলে সবসময় লিখি না, কারণ আমরা ধরে নিই যে ডাটাবেজ তো থাকবে, ডাটাবেজ লাগেই, স্বাভাবিক ডাটাবেজ থাকাটা, হ্যাঁ। একটা ডাটাবেজ যেখানে আমরা ডেটা স্টোর রাখবো, তাই না? তো ব্যাকএন্ড এর কাজ কি? ব্যাকএন্ড হচ্ছে আমরা এরকম আসলে অনেক কিছু দিয়ে লিখতে পারি। আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েও ব্যাকএন্ড লিখতে পারি। যেমন তোমরা হয়তো নাম শুনবা যে আহ, নোড জেএস, তাই না? জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, সরি রান টাইম নোড জেএস, হ্যাঁ। বা এরকম তোমরা হয়তো ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট শুনছো, এরকম যে রিয়াক্ট জেএস দিয়ে ফ্রন্ট এন্ড করা হয়, তাই না? এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আচ্ছা, তো ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট ছাড়াও আমরা হচ্ছে জাভা ইউজ করি, হ্যাঁ। আমরা পাইথন ইউজ করি, আমরা চাইলে C++ ইউজ করতে পারি, হ্যাঁ। তো সবচেয়ে বেশি আরো ইউজ হয় যেমন PHP ইউজ হয়, হ্যাঁ। পার্ল ইউজ হয়, হ্যাঁ। রুবি ইউজ হয়, ASP.NET একটা আছে, এগুলা ইউজ হয়, হ্যাঁ। তো আমি সবগুলা লিখলাম না, আর পার্ল হ্যাঁ বললাম মুখে আর কি এগুলা। তো দেখো ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে তাহলে আমাদের HTML CSS কিন্তু লাগবে, মানে বুঝো কথাটা। HTML CSS কিন্তু লাগবে, ফ্রন্ট এন্ড তো আছে, ডাইনামিক মানে তো এমন না যে ফ্রন্ট এন্ড বাদ, শুধু ব্যাক এন্ড। তো HTML CSS কিন্তু আসলে লাগবে, বুঝছো? আমাদের জাভা পাইথন এগুলো দিয়ে আমি চাইলে ব্যাকএন্ড করতে পারি, পার্ল ASP.NET এগুলো দিয়ে আমি ব্যাকএন্ড করতে পারি, হ্যাঁ। চাইলে টু বি অনেস্ট C++ দিয়েও ব্যাকএন্ড করা যায়। তো এখানে আসলে অপশন চারটাই কারেক্ট। কিন্তু বইয়ে দেখবা যে তোমাদের বোর্ড বইয়ে কিভাবে কথাটা বলছে, বোর্ড বই এরকম বলছে যে ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে পার্ল ASP.NET এগুলো ব্যবহৃত হয়। তো তুমি আসলে ওইটা দাগাবা বইয়ে যেটা আছে, বুঝতে পারছো? এই কারণে আমি বলতেছি যে তোমাদের এনসিটিভির বইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এনসিটিভির বইটা খুবই ইম্পর্টেন্ট। এনসিটিভির বইটা যদি তুমি ভাজা ভাজা করে যাও, হ্যাঁ, তাহলে তোমার আসলে ইনশাল্লাহ আর কোথাও আটকানো লাগবে না কোনো টপিকে, বুঝছো? তো বইয়ে দেখবে এক্সাক্ট ওয়ার্ড মানে এক্সাক্ট লাইন থেকে কোশ্চেন করে, এবং এটা টিচার এখানে প্রিফার করে যে একটা ছেলে কতটা জানে তার চেয়ে বড় কথা সে বই কতটা মুখস্থ করছে। আচ্ছা, এইচটিটিপির পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, প্রথম ওয়েবসাইট তৈরি হয় 1991 সালে, হ্যাঁ। এগুলো একটু মুখস্থ করতে হবে। প্রথম ওয়েবসাইট তৈরি হয় 1991 সালে। আচ্ছা, কোনটি এমটি ট্যাগ বলো তো? বিআর লাইন ব্রেক এমটি ট্যাগ এর কোনো ক্লোজিং নাই। ওকে, আমরা হয়তো পড়বো যে ইউ মানে আন্ডারলাইন, হ্যাঁ। এটা হয়তো তোমাদের দেখাইতে মনে নেই। ইউ মানে আন্ডারলাইন করে, এটারও ক্লোজিং ট্যাগ থাকবে, মাঝখানে একটা লেখা লিখবা, ওটা আন্ডারলাইন হয়ে যাবে। বোল্ড ট্যাগেরও ক্লোজিং ট্যাগ থাকে, এটা এ ট্যাগ, এটা আমরা দেখবো হাইপার লিঙ্ক পরে, হ্যাঁ। এটারও এমটি ট্যাগ না, এটারও ক্লোজিং ট্যাগ থাকে। আচ্ছা, এইচটিএমএল এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স লি। ডাব্লিউ এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, নাকি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ। সারা পৃথিবী জুড়ে যে ওয়েব, মাকড়সার জাল। আচ্ছা, তো উইথ দ্যাট তাহলে আমাদের ইনশাল্লাহ প্রথম লেকচারটা শেষ হইলো। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আরো দুইটা লেকচারে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, এবং আমরা চ্যাপ্টারটা ডিটেলসে দেখবো ইনশাল্লাহ, এবং আমরা চ্যাপ্টারটার এমসিকিউ গুলো সলভ করবো। ওকে, তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আনটিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।